বা আপনি প্রজেক্ট মনিটর করতে চান, এটা মানে আপনাদের 9:30টার আগে আমরা শেষ করলে হলো, কেন আমার মাগরিব নামাজ 6:30, আপনাদের 9:30 আর কি। জি স্যার, ইনশাআল্লাহ আমরা ওই টাইমে শুরু। টোটাল 30 জন জয়েন করছেন, গুড নাম্বার। স্যার আমরা আসলে এই কোর্সটাকে একটু মানে ইয়ে করে যাচ্ছি, মানে আমরা চাচ্ছি যে নাম্বারটা কমে ফেলতে আর কি, বিকজ অফ আপনাদের ইচ্ছা। জি জি, কারণ আসলে মানে অনেকের প্রয়োজনও নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, একটা লেভেল পর্যন্ত প্রয়োজন আছে। জি জি, তো ইনশাল্লাহ আমরা হয়তো নেক্সট সেশন থেকে যাদের এক্স্যাক্টলি প্রয়োজন আছে তাদের সাথে আসলে আমরা নিয়ে শুরু করব। এখনো তো আসলে ওইটা শুরু করা যাচ্ছে না, যেহেতু ইনিশিয়াল পর্যায়ে। আমাদের আলহামদুলিল্লাহ অন্যান্য প্রজেক্টের মানে অন্যান্য ট্রেনিং এরও কাজ আমাদের হাতে নেওয়া হইতেছে। তো অ্যালাইনমেন্ট করার জন্য আসলে এই কোর্সটা সবার জন্য ফিজিবল কিনা সেটা আসলে আমরা কিছুদিনের মধ্যে এটা জানাইতে হবে। এটা আসলে যারা প্রজেক্ট রিলেটেড একদম ফিল্ড থেকে শুরু করে সিনিয়র লেভেল সবার জন্য এটা বেসিক, এই প্রজেক্ট এই কনসেপ্টটা আর কি। আফটার দিস কনসেপ্ট পরবর্তী যে ট্রেনিং গুলো ইনশাআল্লাহ সেখানে আমি আপনাদেরকে আজকে ইনশাআল্লাহ বলবো কারা কারা অ্যাটেন্ড করতে পারে, আপনারা সিলেক্ট করে দিলেই হবে। এরপর জি জি, শুরু আচ্ছা করে দেই। স্যার একটা সেকেন্ড স্যার, মাহবুব ভাই আপনি কি আছেন? মাহবুব ভাই কি আসছে এখনো? মাহবুব ভাই তো রুমে। মাহবুব ভাই অনলাইনে আছে, জয়েন করে ফেলবে এখনই সম্ভবত। আচ্ছা আচ্ছা, মাহবুব ভাই রুমে দেখলাম আমি। আচ্ছা স্যার একটু জাস্ট মাহবুব ভাইয়ের জন্য ওয়েট করতেছি আমরা। উনি আমাদের প্রজেক্ট গুলো উনিই দেখে আর কি মূলত। আচ্ছা আচ্ছা, উনি হেড আর কি ওখানকার। আচ্ছা, আমরা এক কাজ করতে পারি, উনি জয়েন করতে করতে আমরা আপনাদের কার কোনো প্রশ্ন থাকে সেগুলো নিয়ে কি আলোচনা করবো না, উনি আসলেই একত্রে করতে যাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, মাহবুব ভাই জয়েন করছে স্যার। হ্যাঁ আমরা শুরু করতে পারি স্যার ইনশাআল্লাহ। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে আবার স্বাগতম আমাদের জাস্ট ফলো অন সেশনে। সো আমি জানি না আপনাদের ফিডব্যাকটা আসলে আমার দরকার, আপনারা কতটুকু নিতে পেরেছেন লাস্ট টাইম। আমি চেষ্টা করেছি এটাকে খুব একটা টেকনিক্যাল না রাখার জন্য। তো আপনাদের ফিডব্যাক আমি আজকে সেশনের পরে নিব ইনশাআল্লাহ। এখন যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্ন দিয়ে শুরু করতে পারি ফার্স্ট, দেন আমি নেক্সট সেশন গুলোতে যাবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে কারো কোনো প্রশ্ন আছে কিনা আগের সেশনের উপরে? স্যার আমরা মনে শুরু করতে পারি, তারপরে মনে হয় কোশ্চেন অ্যারাইজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, মানে আগের সেশন পর কোনো প্রশ্ন যদি না থাকে আমরা শুরু করি। জি প্লিজ আপনি একটু ফার্স্ট একটা ইয়ে দেন, একটা স্লাইড। হ্যাঁ ক্লিক, ফার্স্ট ক্লিক, ইয়েস ওকে। আমি এখানে আপনাদেরকে একটা রিয়েল টাইম প্রজেক্টের একটা স্ন্যাপশট দেখাচ্ছি। এটা হলো ইয়েতে আপনার নাইজেরিয়া না, নিজার হলো ওয়ার্ল্ডের সবচেয়ে পুয়ারেস্ট কান্ট্রি। সেখানে আপনি আরো দুইটা ক্লিক করেন প্লিজ, আরেকটা ক্লিক করেন, বাস এতটুকু থাক, তারপরে ওকে আমি করি। সেখানে আমরা একবার একটা প্রজেক্ট হাতে নিয়েছিলাম। শুরুতে আমরা একটা কমিউনিটি, আপনি দেখতে পাচ্ছেন একটা কমিউনিটি কনসালটেশন করে, এটা বিশেষ করে এটা ছিল চাইল্ড প্রোটেকশনের উপরে। তো সেখানে আমাদের অরফান স্পন্সরশিপ ছিল। আর অরফান স্পন্সরশিপ করতে যে আমরা তখন যেটা দেখলাম আসলে প্রায় 8-9 মাইলের মধ্যে স্কুল নাই। আর ওখানে ওটা মুসলিম কান্ট্রি, আর সেখানে তারা মেয়েদেরকে পাঠাইতে পারে নাই 8-9 মাইল। আর ছেলেরাও কিন্তু ভেরি ইরেগুলার, কারণ তারা মাঝখানে কখনো যায় কখনো যায় না। 8-9 মাইল হেঁটে প্রতিদিন যাওয়া আসার মধ্যে তো তার দিন শেষ পর্যন্ত যেই কমিউনিটিতে আমরা প্রায় 200-র মতো স্পন্সর করেছি, 200 অরফান। ওখানে ম্যাক্সিমাম হলো এইডস এফেক্টেড, মা বাবা মারা গেছে বিকজ অফ দ্য এইডস। সেখানে আমরা তখন ওই কমিউনিটিতে একটা স্কুল করার একটা প্রস্তাব আসলো, সেই অনুযায়ী আমরা একটা স্কুল করলাম। দেখতে পাচ্ছেন যে একটা স্কুলের সামনে আমরা, এটা ছিল ধরেন প্রায় 1 বছরের মধ্যে আমরা স্কুলটা করে দিয়েছি। খুব সুন্দর একটা স্কুল, সেখানে
সব ধরনের ফ্যাসিলিটিস এর বাইরেও আমরা আবার ওদেরকে এটা খুবই রিমোটেস্ট এরিয়া ছিল, যার জন্য আমরা সেখানে সোলার এনার্জি দিয়ে, সোলার পাওয়ার দিয়ে ওদেরকে ইলেকট্রিসিটি, তারপরে ফ্যান, তারপর ওদেরকে আপনার চারজন টিচারকে আমরা বাইরের থেকে এনে, বাইরে থেকে মানে ওই দেশেরই, বাট ওদেরকে ট্রেনিং দিয়ে ওদের জন্য ওখানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হয়েছে, ওরা সবসময় থাকবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এবং সবকিছু মিলে মোটামুটি একটা কমপ্লিট প্রজেক্ট আমরা সেখানের মধ্যে ইনস্টল করেছি। এখন একটা ক্লিক করেন প্লিজ, ওয়ান ক্লিক করলে। এখন ধরেন প্রজেক্টটা যখন শেষ হয়ে গেল, আমাদের লোকাল একটা ইমপ্লিমেন্টিং পার্টনার, তারা এই প্রজেক্টটি ইমপ্লিমেন্ট করেছে। এখন তাদের কাছে যখন আমরা প্রশ্ন করব যে তুমি কিভাবে এই প্রজেক্ট যে ইমপ্লিমেন্ট হয়েছে, আমরা যে ইম্প্যাক্ট কি সেটা আমাদেরকে কিভাবে শো করবা, কোন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে বা কোন প্রসেসের মাধ্যমে তুমি আমাদেরকে শো করবা যে তোমার প্রজেক্টটা সাকসেসফুল এবং তোমার প্রজেক্ট ইজ মেকিং সাম ইম্প্যাক্ট। আপনারা কি মনে করেন কোন প্রসেসের মাধ্যমে আমরা এই প্রজেক্ট ফিনিশিং এর পরে যে রিপোর্ট এবং ইউনো এই কি যেন বলে এটার ইম্প্যাক্ট আমরা জানতে পারবো? কারণ আপনি যদি কোনো ডোনার থেকে ফান্ড নেন, আপনাকে কিন্তু ডোনারকে জানাতে হবে যে আমার এই প্রজেক্টের আলটিমেট অ্যাচিভমেন্টটা কি। আপনার তো একটা অবজেক্টিভ ছিল, আপনার কিছু টার্গেট ছিল, আপনি ওয়েদার ইউ মেট ইট অর নট, এবং সেই টার্গেট মেট করলে আবার সেখানে আরো কিছু স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড যে ফলো করেছেন কিনা, সবকিছু মিলিয়ে একটা প্রসেস আছে। এটা প্রজেক্টের একটা পার্ট হিসেবে একটা প্রসেস আছে। এই প্রসেসটাকে কি বলে, আমাকে কেউ কি বলতে পারবেন? এনিবডি? স্যার, সাধারণত প্রথমত আমাদেরকে এই প্রকল্প বাস্তবায়নের পূর্বের অবস্থাটা স্টাডি করতে হবে, যে পূর্বে কি অবস্থায় রয়েছে। তারপর যখন আমরা প্রজেক্টটা ঠিক আছে বাস্তবায়ন করব, তো তারপরে আমাদের যে সফলতাগুলো, অর্থাৎ স্কুলের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে এই স্কুলে অর্থাৎ এই এলাকায় শিক্ষার্থীরা স্কুলেই যেত না, অথবা খুব কম সংখ্যক, অর্থাৎ 10% বা 20% শিক্ষার্থীরা স্কুলে যেত। তো প্রজেক্টটা যখন বাস্তবায়ন হলো, তখন দেখা যাচ্ছে যে 60 বা 70% স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে। মানে আমি পূর্বের এবং পরের অবস্থাগুলো সমান্তরালে রেখে তুলনামূলক পর্যালোচনা করে আমি তাকে সাকসেস রেটটা বা সফলতাটা দেখাতে পারবো। এক্সিলেন্ট। আপনি তিনটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন, আমি এগুলা আফটারওয়ার্ডস আমি সেগুলো আবার এক্সপ্লেন করব। কিন্তু এই টোটাল প্রসেসটাকে, অ্যাক্টিভিটিটাকে কি বলে? এই যে আপনি যেটা বললেন, প্রথমে আপনি নিবেন, আপনি তাদের বেসলাইন, আমরা এটাকে বেসলাইন বলি, হ্যাঁ, মানে তাদের বিফোর দ্য প্রজেক্ট হোয়াট ওয়াজ দেয়ার স্টেটাস, আমরা এটাকে বলি হয়তো বেঞ্চমার্ক অথবা বেসলাইন। ঠিক আছে, এটা হলো ধরেন ওয়ান অফ দ্য টার্ম আমরা প্রজেক্ট ইউজ করি, আইদার বেঞ্চমার্ক অথবা বেসলাইন, দুইটা সেম। আচ্ছা, করলেন, এরপরে আপনারা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করলেন, এরপরে আপনি প্রজেক্ট মেজার করতে গেলেন। সেখানে আপনি আমাকে খুব সুন্দর কয়েকটা পয়েন্ট বলছেন। একটা হলো ইন্ডিকেটর, আমরা বলি কি পারফরমেন্স ইন্ডিকেটর। সেখানে আপনি বলছেন যে অ্যাটেন্ডেন্স রেট অথবা এনরোলমেন্ট রেট। আপনি 60% স্কুল প্রতিষ্ঠার আগে দেখা গেল মাত্র 10% বাচ্চারা স্কুলে যেত, এখন 60% বাচ্চারা স্কুলে যাচ্ছে। দিস ইজ ভেরি গুড কেপিআই, আমরা বলি কি পারফরমেন্স ইন্ডিকেটর। কিন্তু এই যে মেজারমেন্টটা করবেন, এই মেজারমেন্টের প্রসেসটাকে কি বলে? Anybody else? Evaluation. Yes, very good. Yes. আচ্ছা, ক্লিক প্লিজ। এটা আপনি ঠিকভাবে বলেছেন, এটা হলো মনিটরিং এবং ইভ্যালুয়েশন। এই অ্যাক্টিভিটিটাকে বলা হয় মনিটরিং এবং ইভ্যালুয়েশন। এই মনিটরিং এবং ইভ্যালুয়েশনের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারবো আমার প্রজেক্টটা কতটুকু সাকসেস হলো। ঠিক আছে, তাহলে টার্মটাকে আমরা ইউজ করব মনিটরিং এবং ইভ্যালুয়েশন, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন। Is it clear, everybody? Yes. Any question about this? Now, next slide, please. আচ্ছা, দেন ডবল ইয়ে করেন। আমাকে আপনাদের একটু ইন্টারপ্রিট করেন তো দেখি, এই ছবি থেকে কি বোঝা যাচ্ছে? আপনি কি বুঝতেছেন এই ছবি থেকে? দুটি হাঁস তারা নদীতে সাঁতার কেটে এগিয়ে যাচ্ছে। জি। তো
পিছনে যিনি আছে তিনি সামনে একটা বিপদ দেখতে পেয়ে বলছে যে মানে আমাদের মনে হয় সিচুয়েশনটা বিচার করা দরকার যে আমরা এখন কি সিদ্ধান্ত নেব। হ্যাঁ, কিন্তু সামনের যিনি উনি এই বিপদটা দেখতে পাচ্ছে না, যার ফলে বলছে যে সবকিছু তো ঠিকই আছে। হ্যাঁ, অর্থাৎ উনি এটা কি করছে না আর কি, উনি শুধু এগিয়েই যাচ্ছে। উনি এটা মানে পর্যবেক্ষণ করছে না ঠিকঠাক মতো যে ঠিকঠাক মতো এগিয়ে যাওয়া হচ্ছে কিনা। এক্স্যাক্টলি, তার মানে সে মনিটরিংটা এখানে করছে না, মনিটরিংটা হচ্ছে না, তাই না? তাই এটাই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনার সুন্দর, ভেরি একুরেট। আর কেউ কি আর কিছু আছে আপনাদের কারো মনে? এখানে এক্সপেক্টেশন বিষয়টা মনে হয় সমস্যা আপনি যা আছে। মনে করে তাই বলেন প্লিজ, এখানে কোনো রাইট আনসার নেই, কোনো রং আনসার নেই, অল আনসারস আর রাইট। বলেন, আমি চাই বেশি বেশি আপনারা প্লিজ পার্টিসিপেট করেন, আর না তো আমরা শিখতে পারবো না। এখানে এটা দিয়ে অনেকটা জি, এটা দিয়ে অনেকটা বোঝা যাচ্ছে যে যে একজন প্রফেশনাল জাজমেন্ট দিয়ে সামনে আগাতে চাচ্ছে, আরেকজন চাচ্ছে না, বোদান নিচ্ছে না। আচ্ছা হ্যাঁ, সামনে একজন এগোতে চাচ্ছে আর একজন দিচ্ছে, ঠিক আছে, ওকে গুড। হ্যাঁ হ্যাঁ, নেক্সট প্লিজ। এখানে প্রথমজন যে কোনো স্টেপ নেওয়ার ক্ষেত্রে সবসময় সতর্ক অবস্থানে আছে, তার কাজের ব্যাপারে তার সামনের কোনো রিস্ক আছে কিনা সেই সব বিষয়ে, এবং প্রপার ওয়েতে আগাচ্ছে কিনা সেটা এইটা সম্পর্কে সে সচেতন, কিন্তু প্রথমজন সচেতন না, এই ব্যাপারে সেই গাফিলতি আছে তার বেশ। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ওকে গুড। এনিবডি এলস প্লিজ, সবাই স্পিক আউট প্লিজ, মানে আপনাদের যত বেশি সম্ভব পার্টিসিপেশন আসবে। এই যে দেখেন, তিনজন কিন্তু তিন পার্সপেক্টিভে কথাটা বলছেন, কিন্তু তিনটাই কারেক্ট। আমি যদি আপনাদের বেশি সংখ্যক লোক থেকে যদি ফিডব্যাকটা পাই, তাহলে দেখা যাবে হয়তো আপনি এমন পয়েন্টে চিন্তা করছেন যেটা আরেকজনে চিন্তা করেনি। জি জি জি, সাব্বির ভাই একটু কথা বলে, সাব্বির ভাই আমাদের রুমে আসছে, একটু যদি আপনার সাথে কথা বলতেন আগে। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? সরি আঙ্কেল, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কল দিছিলেন, আমি আসলে ওই সময় একটা মিটিং এ ছিলাম। আচ্ছা, ইয়ে করা যায় কি, আমাদের এই ট্রেনিং এর পরে আপনার সাথে একটু কথা বলার দরকার ছিল। জি ঠিক আছে আঙ্কেল, মিটিং শেষ হইলে আপনি আমাকে দিয়েন, আমি ইনশাআল্লাহ রাতে আজকেই কথা বলবো ইনশাআল্লাহ। আজকে হ্যাঁ ইনশাআল্লাহ, একটু আর্জেন্ট। হ্যাঁ জি 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 আঙ্কেল, জি আসসালামু ওকে, আলাইকুম। নো প্রবলেম, ওকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি, আপনাদের কাছে ব্যাক টু ইউ। আমরা আল্লাহর রহমতে 54 জন এখানে জয়েন করেছি। আর কারো কাছে মনে কি কিছু ক্লিক করে না যে যা বলা হয়েছে এর বাইরে আরো কিছু? আচ্ছা, এই পিকচারটা থেকে এটাও বলা যায় যে প্রথমজন বা যে বলতেছে হয় ব্রাদার এভরিথিং ইজ গোইং ফাইন, হয় ব্রাদার, হ্যাঁ এভরিথিং ইজ গোইং ন্যাচারাল, মানে কোনো কিছু চিন্তা ভাবনা করতেছে না, সামনে কি ঘটছে না ঘটছে এই বিষয়ে তার কোনো কশাসনেস নাই। বাট পিছনের জন্য কশাস, উনি ওনার রিস্ক ফ্যাক্টরটাকে নিয়ে চিন্তা করতেছেন, প্রয়োজনীয় রিস্কটাকে রিডাকশনের ব্যবস্থা করে উনি সামনে আগাবেন। উনি যে পিছিয়ে যাবেন বিষয়টা এমন না, উনিও আগাবেন, তবে উনি হচ্ছে ওনার রিস্কটাকে সুন্দর করে ম্যানেজ করে সামনে আগাবেন। এক্সেলেন্ট, এই যে আপনি একটা রিস্ক টার্ম ইউজ করছেন, এটা একটা ওয়ান অফ দ্য কিওয়ার্ড, রিস্ক। গুড স্যার, একটা বিষয় একটু কথা বললে ভালো হতো। আমাদের অনেক আপারা আছেন যারা অনেক কোশ্চেন করতে চায়, তো আসলে তাদের বিষয় আসলে হচ্ছে আপনারা, আমার মনে হয় যে ইনবক্সে যদি মেসেজ দিয়ে দেন তাহলে আমরা ইনশাআল্লাহ একটা সেশনে এটা পড়বো আর কি। আমার মনে হয় এটা ভালো। অনেকে আসলে মানে সরাসরি কথা বলতে চাচ্ছেন না। হ্যাঁ ঠিক আছে, আপনি সেটা কোনো কোশ্চেন গুলো তো আমাকে পাঠিয়ে দেন। হ্যাঁ, আমরা আরেকটা সেশন করতে পারবো আমাদেরকে নিয়ে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন। আচ্ছা, এখন আমি আরেকটু, আপনারা যেভাবে কথাটা বলেছেন, স্যার একটা কোশ্চেন করছে সাইফুল ইসলাম, জি সাইফুল ইসলাম ভাই বলেন। জি বলেন। এখানে আমি দুইটা চিত্র দেখতে পাচ্ছি, দুইটা হাতের। এখন এখানে আমি আমার জায়গা থেকে যদি বলি, যে হচ্ছে গিয়ে যে সামনে থাকবে সে সবসময় রাইট নয়, পিছনে যে কর্মীরা থাকবে তাদের বিষয়টাও চিন্তা করে সে আগাতে পারে, যে পিছনের পরামর্শগুলো তিনি সামনের বস তিনি সুন্দরভাবে বিশ্লেষণ করে নিতে পারেন। এই জিনিসটা আমার কাছে মনে হয় যে পিছনে যে থাকে ছোট হোক, কিন্তু সামনে যে থাকবে তারই সবসময় সিদ্ধান্ত সঠিক হবে এরকম না, কিন্তু বরং পিছনের জনেরও সিদ্ধান্ত সঠিক হতে পারে। সেক্ষেত্রে এই জিনিসটি আমার কাছে মনে হচ্ছে চিত্র দেখে। এই যে দেখেন, এই জিনিসটাই গ্যাপ ছিল, এই জিনিসটা আমি আপনাদের থেকে জানতে চাচ্ছিলাম, খুব সুন্দরভাবে আপনি বলে দিলেন।
আমি এটা এই প্রশ্নটা নেক্সট করতে যাচ্ছিলাম যে তাহলে এখানের মধ্যে আপনার পার্সপেক্টিভে আপনি চিন্তা করে দেখেন যে এখানে প্রজেক্ট ম্যানেজার কোনজন আর ধরেন প্রজেক্ট অফিসার কোনজন, ওই পার্সপেক্টিভে আপনি খুবই সুন্দরভাবে কথাটা বলেছেন এবং থ্যাংক ইউ ফর দ্যাট। এটা ছাড়া বাকি সবই কভার হয়ে গেছে। এখানে আপনার ধারণা কি প্রজেক্ট ম্যানেজার কে এখানে আর প্রজেক্ট অফিসার বা ফিল্ড অফিসার কে এখানে কোনজন, সামনের জন পিছনের জনের মধ্যে আপনার কি ধারণা? পিছনের জন হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। আচ্ছা, এখন আপনাদের ধারণা, আচ্ছা প্রজেক্ট ম্যানেজার এবং ফিল্ড অফিসারের মধ্যে আপনাদের ইয়েতে র্যাঙ্ক অনুযায়ী কে হায়ার? প্রজেক্ট ম্যানেজার। জি প্রজেক্ট ম্যানেজার, হ্যাঁ প্রজেক্ট ম্যানেজার হায়ার। আপনার ধারণা প্রজেক্ট ম্যানেজার পিছনে আর আমাদের ফিল্ড অফিসার হলো সামনে। আচ্ছা, এনিবডি এলস তারা ডিফার করেন এই কমেন্ট নিয়ে? স্যার কামরুল ভাই একটা কোশ্চেন করতে চাচ্ছেন। কামরুল ভাই জি জি বলেন। জি জি আচ্ছা, আমি তো একটু দেরিতে জয়েন করেছি, তো আমি হয়তো পয়েন্টটা ডিসকাস হচ্ছে কিনা। আমি এখানে দেখতে পাচ্ছি, যদি আমার ভুল না হয়, ছবিতে দুইটা অপশন আছে, মানে দুইটা পাথ। একটাতে ক্রোকোডাইল আছে একটা সামনে, আরেকটা ডান দিক থেকে চলে গেছে, কমপ্লিটলি ডিফারেন্ট একটা পাথ আর একটা ন্যারো। আমি এটা কিভাবে দেখতে চাই যে প্রজেক্টটা আমি শুরু করলাম একটা পারপাস নিয়ে, একটা ওয়েতে আমি যাব। এখন মিড ওয়ে আমি বুঝলাম যে সামনে ক্রোকোডাইল আছে, মানে একটা এমন একটা রিস্ক ফ্যাক্টর আছে যেটা আমার পক্ষে এই মুহূর্তে ওভারকাম করা সম্ভব না ওইভাবে। তাহলে স্লাইটলি একটা ডিফারেন্ট অপশনে যেতে পারি, যেটা আমি হয়তো ডেস্টিনেশনে পৌঁছাতে পারি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, দিস অলসো ভেরি এক্সেলেন্ট ইন ইন্টারপ্রিটেশন। তাহলে আমি এখানে কনক্লুড করি, কারণ আমাদের অনেক করতে হবে, আরো অনেক কিছু ডিসকাস করতে হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আপনারা এই পর্যন্ত যা বলেছেন, প্রথম একদিনের রিস্কের কথাটা বলেছেন। আসলে প্রজেক্ট যখন আমরা ইমপ্লিমেন্ট করি তখন কিন্তু লাস্ট আপনি যেটা বললেন, আমি ধরেন এ থেকে বি তে যাব। নর্মালি আমরা যখন প্রজেক্ট প্রপোজাল ডেভেলপ করি এবং যখন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন শুরু করি, আমরা সবসময় চিন্তা করি মনে, আমি যদি মানে ধরুন কিছু ইনপুট, রিমেম্বার আমরা লাস্ট টাইম বলছি ইনপুট, আমি যদি ইনপুট গুলো দেই তাহলে কিন্তু আমি বি তে বুঝতে পারবো। এবং আমরা প্রজেক্ট সবসময় সরল ধরে নেই যে আমি এটা করলে এটা হবে, কিন্তু ইনফ্যাক্ট আপনি যখন প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন তখন কিন্তু দেখা গেল যে লটস অফ রিস্ক, লটস অফ দিস আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস, যেটা আপনি তখন চিন্তা করেননি প্রথমে, সেটা এসে পৌঁছে। তখন কিন্তু আপনাকে অল্টারনেটিভ, এই যে আপনি যেটা বললেন সেকেন্ড রুটে, আপনি ইউ ক্যান থিঙ্ক যে আমি আসলে সামনে যে রিস্ক দেখলাম সেই রিস্ক থেকে কিভাবে অ্যাভয়েড করে আমি উল্টা দিকে যেতে পারি, মানে আরেকভাবে যেতে পারি, যাতে করে আমি রিস্ক ফ্রি, হয়তো এটার জন্য কিছু টাইম লাগবে, বাট স্টিল আই উইল অ্যাচিভ মাই টার্গেট। বুঝাইতে পারছি ব্যাপারটা? এটা হলো একটা ইন্টারপ্রিটেশন যেটা আপনি বললেন। সেকেন্ড ইন্টারপ্রিটেশন আমি যেটা বললাম, সামনের জন্য আসলে প্রজেক্ট ম্যানেজার, আমি এটা বলছি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে, আমরা যেটা দেখি আমাদের অভিজ্ঞতা থেকে, প্রজেক্ট ম্যানেজাররা তারা কিন্তু ওই যে বললাম ওই দিন, আমরা এদেরকে বলি হোয়াইট কলার সায়েন্টিস্ট আর হোয়াইট কলার ইমপ্লিমেন্টার। হোয়াইট কলার মানে হলো তারা এসি রুমে বসে বসে প্রজেক্ট ম্যানেজ করে ইন মেনি কেসেস, তারা কিন্তু জানে না ফিল্ডে কত কিছু সমস্যা। এখন ধরুন পিছনের ভদ্রলোক প্রজেক্ট অফিসার অথবা ধরুন ফিল্ড অফিসার, উনি কিন্তু হি ইজ জাস্ট গোয়িং টু ফেস অল দিস প্রবলেমস। এখন উনি তার কাছে যদি সেই যেগুলো কমিউনিকেট না করেন, সেই চ্যালেঞ্জেস গুলা ফ্রম টাইম টু কমিউনিকেট না করেন, তাহলে উনি আইদার হি উইল স্টাক দেয়ার, চিন্তা করবেন সামনে ক্রোকোডাইল, আমি যাবই না, বাস আমি এখানে খালাস। অর উনি যে অল্টারনেটিভ রুট নিবেন সেটার জন্য কিন্তু ওনাকে he has to get the permission from his manager. এটা হলো সেকেন্ড ইন্টারপ্রিটেশন। আর থার্ড ইন্টারপ্রিটেশন হলো আমাদের সবসময় আমাদেরকে এই যে রিস্কের কথাটা আমরা বললাম, আমরা যেই আপনার এই যে এ থেকে বি যাওয়ার কথা বললাম, যেটা প্রথমে স্ট্রেট পাথ মনে করছে বাট এটা কার্ভ, অথবা থার্ড থিং হলো আপনার যে আপনি আপনার বসকে জানালেন সামনে একটা আমি সুস্পষ্টভাবে একটা রিস্ক দেখতে পাচ্ছি, আমাকে যেতে হবে, কিন্তু আপনার অফিসার কিন্তু আপনার প্রজেক্ট ম্যানেজার কিন্তু কনভিন্স হবে না আনলেস আপনি ওকে কিছু এভিডেন্স দেন। সেই এভিডেন্সটা কিভাবে আমরা কালেক্ট করব, সেটাই হলো মনিটরিং। তার মানে হলো আলটিমেট থিম অফ দিস পিকচার ইজ আমাদেরকে কন্টিনিউয়াসলি মনিটরিং করতে হবে, এবং অন দ্য ওয়ে আমরা যদি কোনো ধরনের প্রবলেম ফেস করি দেন এন্ড দেয়ার আমরা সেটাকে কি করতে হবে, উই হ্যাভ টু কমিউনিকেট ইট টু আওয়ার manager so that we can get
some solution and reach our target. Even if it takes more time, if it takes more resource, still it is better to achieve something rather than stop on the way and then go back. বুঝাইতে পারছেন ব্যাপারটা? Any question? জি, বুঝতে পেরেছি। সবাই ক্লিয়ার? ওকে, নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল স্যার, জি জি শিওর বলেন। যদি মনিটরিং বিষয়টা ডেভেলপ করতে চাই সেক্ষেত্রে কি আমাদের পলিসি প্রয়োজন না? অনেক কিছু আছে। মনিটরিং এবং ইভালুয়েশন এটা একটা আলাদা ডিপার্টমেন্টই লাগবে আপনাদের। জি জি, কিছু লোক লাগবে, পলিসি লাগবে, কিছু গাইডলাইন্স লাগবে। উইথাউট পলিসি তাহলে তো আমি আসলে বুঝতে পারবো না আমার কি কি মানে কি ফাইন্ডিংস আছে, আর যে কি ফাইন্ডিংস গুলো আমি নিচ্ছি সেটা কি আমার অর্গানাইজেশনের পলিসির সাথে যাচ্ছে কিনা। এক্স্যাক্টলি, খুব ভালো কথা বলছেন। এটা আপনার স্ট্র্যাটেজির সাথে, সেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট যাচ্ছে কিনা। হ্যাঁ, আমরা নেক্সট যে সেশনটা করব, নেক্সট 2-3টা সেশন আমি যখন মনিটরিং ইভ্যালুয়েশন একটাতে করব, তখন কিন্তু আমি সেটা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা আপনার লোকাল পলিসিটা বেসড অন আপনার ন্যাশনাল পলিসি উইথ আপনার অর্গানাইজেশনাল পলিসি এন্ড প্রসেসেস এবং স্ট্র্যাটেজি, সেগুলো আমরা ইনশাআল্লাহ পরে আলোচনা করবো। এগুলো একটু হাই থটের ব্যাপার, ঠিক আছে? ধন্যবাদ এটা ইয়ে করার জন্য, আপনি মেনশন করার জন্য, বাট উই হ্যাভ টু কনসিডার দোজ। এখন আমি আপনাদেরকে জাস্ট জানার জন্য আর কি, যে উইদাউট পলিসি ইজ ইট পসিবল যে এটা আপনার ভালোভাবে গো অন করবে? না, আপনার যদি আমরা এটাকে বলি অর্গানাইজেশনাল বাই ইন, মানে অর্গানাইজেশন যদি এটাকে বাই ইন বুঝেন, বাংলায় কি বলবো এটাকে আমি জানি না, যদি তারা এটার ওনারশিপ না নেয়, অর্গানাইজেশনের মধ্যে যদি এটাকে তাদের পার্ট অফ দ্য প্রসেস না হয়, তাহলে কিন্তু হয়তো আপনি এক প্রজেক্টে আপনি বলবেন যে আমি মনিটরিং করবো, আরেক প্রজেক্টে আপনি বলবেন দরকার নাই। কিন্তু যদি যখন এটা মানে পলিসি হিসাবে এটা পাস হয়ে যাবে, যখন এটা আপনার স্ট্র্যাটেজির মধ্যে ঢুকে যাবে, যখন আপনার মানে এবং এটার সাথে লিঙ্ক হবে আপনার অর্গানাইজেশনাল গোল এবং আপনার ধরেন ভিশন এবং মিশনের সাথে, তখন কিন্তু এটা হয়ে যাবে an essential component of your activities। তার মানে প্রত্যেকটা প্রজেক্ট মানে সেটার সাথে একটা এমএনই প্ল্যান থাকতে হবে, মনিটরিং ইভালুয়েশন প্ল্যান থাকবে। এবং সেই মনিটরিং ইভালুয়েশন প্ল্যান কিভাবে আপনাদের মনিটরিং তো তখনই স্যার আসলে ডেভেলপ করা যায় যখন বাইন্ডিংস থাকে। এক্স্যাক্টলি, একটা এমপ্লয়ি বাইন্ডিংস এর মধ্যে থাকলে মনিটরিং এ আমরা থাকতে যাবে না, তো সে তার মতো করে চলবে। আর সবাই স্বাধীনতাই চায় আলটিমেটলি। হ্যাঁ, আমি যে ওই দিন কালকে লাস্ট সেশনে আপনাদেরকে বলছিলাম, আপনারা অনেক ফরচুনেট, যেহেতু আপনারা এখনো ইন্টারন্যাশনাল বা লোকাল কোনো ফান্ড নিচ্ছেন না। কিন্তু যদি আপনারা কোনো অর্গানাইজেশনাল ফান্ডিং নিতেন, তাহলে কিন্তু তারা প্রথম যে জিনিসটা জিজ্ঞেস করবে সেটা হলো তোমাদের মনিটরিং এন্ড ইভালুয়েশন সিস্টেমটা আগে দাও। কারণ এটা হলো মেইন। আপনাকে আমি টাকা দিলাম, ডাজন্ট ম্যাটার, টাকা যে কেউ খরচ করতে পারে। আপনি টাকাটা যদি একদম স্বশিক্ষিত লোককেও দেন, সে বলে দেন যে ভাই তুমি এইভাবে খরচ করে, সে খরচ করে দিতে পারবে, সে সবকিছু নিয়ে আসতে পারবে, কিন্তু সে সব ডকুমেন্টও আপনাকে সাবমিট করতে পারবে। কিন্তু আলটিমেটলি যখন বলা হবে যে কাজটা ঠিকভাবে হয়েছে কিনা, তারপরে হলো কাজটা একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডকে ফলো করে করা হয়েছে কিনা, তারপরে আপনি যে গোল ছিল আপনার গোলটা অ্যাচিভ হয়েছে কিনা, তখনই কিন্তু প্রশ্ন আসবে আপনার মনিটরিং এবং ইভালুয়েশন সিস্টেম আছে কিনা। এই জন্য একটা প্রজেক্টের আপনার এই প্রোগ্রাম টিম এবং মনিটরিং টিম খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং মনিটরিং টিম না থাকা মানে হলো আপনাকে কেউ ফান্ড করবেই না। কাজে ওই মনিটরিং টিম থাকতে হলে আপনার আগে কি থাকতে হবে, একটা পলিসি থাকতে হবে, মনিটরিং ইভালুয়েশন পলিসি থাকতে হবে। এবং সেটার সাথে আপনি কিভাবে আপনার প্রজেক্ট এবং সেটা আপনার কিভাবে আপনার গোল পর্যন্ত, অর্গানাইজেশনাল গোল মনে আছে ওই দিন আমি হায়ারার্কি দেখিয়েছিলাম যে আপনার ধরেন প্রথমে ইনপুট, তারপরে অ্যাক্টিভিটিস, তারপরে হলো আউটপুট, কমপ্লিটেড অ্যাক্টিভিটিস, তারপরে আউটপুটের পর আউটকাম, তারপরে ইম্প্যাক্ট। এগুলো সবগুলো কিন্তু অ্যাসেস করতে হবে মনিটরিং এবং ইভালুয়েশনের মাধ্যমে। সেগুলো আমি ইনশাল্লাহ পরে আলোচনা করবো এবং দেখাই দিব আপনারা কিভাবে এগুলো করতে হয় এবং পলিসিটা কিভাবে ডেভেলপ করতে, এগুলো আমরা ইনশাল্লাহ পরে আলোচনা করবো, অসুবিধা নেই। তাহলে আমরা বুঝলাম যে আসলে মনিটরিং এবং ইভালুয়েশন হলো একটা প্রজেক্টের, যদি আপনি প্রজেক্টের ফাইন্যান্স বা ইনপুট এবং গুড স্টাফ তাদেরকে যদি আপনি হার্ট মনে করেন একটা বডির, মনিটরিং ইভালুয়েশন হলো ব্লাড। বুঝতে পারছি? একটা ছাড়া কিন্তু আরেকটা অচল। আপনার যদি বডিতে ব্লাড না থাকে, আপনার হার্ট সচল হবে না। আবার আপনার হার্ট থাকলে কোনো লাভ নেই যদি আপনার বডিতে ব্লাড না থাকে। কাজেই এই দুইটাই ভেরি মানে লিঙ্কড।
এখন আমাকে আমরা বিফোর উই গো টু মনিটরিং মানে কি জিনিস এটা বুঝার আগে আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, সবাই আমাকে একটু যারা যারা পার উত্তর দেন যে আজকে সকাল থেকে এই পর্যন্ত আপনি কি আপনার ব্যক্তিগত লাইফেও হতে পারে, অফিসিয়াল লাইফেও হতে পারে, অফিসের কাজও হতে পারে, আমাকে একটা এক্সাম্পল দেন যে আপনি কোন একটা মনিটরিং করেছেন কিনা। স্যার আমি যেমন আমাদের এই মুহূর্তে বৃক্ষরোপণ প্রকল্প চলছে, তো আজকে সকাল থেকেই সারাটা দিনই আমাকে মোটামুটি মনিটরিং করতে হয়েছে। যেমন আমাদের একটা হচ্ছে দিনাজপুর নার্সারি থেকে প্রায় 2000-এর মতো গাছ যেগুলো হচ্ছে আজকে চাপাই যাচ্ছে, আগামীকালকে সেটা ডিস্ট্রিবিউশন হবে, ওখানকার উপজেলা নির্বাহী অফিসার থাকবেন, ওখানকার অন্যান্য দায়িত্বশীলরা থাকবেন। তো ওইটাকে ওখানে সুন্দরভাবে হচ্ছে কিনা, ওখানকার টিম রেডি আছে কিনা, ওখানে কোনো ধরনের চ্যালেঞ্জ হবে কিনা, মাঠটা সুন্দর কিনা, বৃষ্টিতে কাদা কাদা হয়ে গেছে কিনা, এই ধরনের বিষয়গুলো ওখান থেকে খোঁজ নিচ্ছি, ছবি নিচ্ছি। একই সঙ্গে নার্সারি থেকে গাড়িটা ঠিক মতো আসছে কিনা, গাছগুলো দিচ্ছে কিনা, ভালো গাছ দিচ্ছে কিনা, সেগুলোর ছবি নিচ্ছি। এবং ওখানে গাড়িগুলো ঠিক মতো হচ্ছে কি বলে আপনার লোড হচ্ছে কিনা, এই ব্যাপারটা থাকছে। ওখানে আবার চাপাই আবার একই টাইমে চাপাই যাচ্ছে, আগামীকালকে গাছ যাবে চাপাই, সেখানে আমাদের একজন টিম যাবে। আবার একই সঙ্গে যেহেতু আমাদের প্রকল্পের সাথে দাওয়ার একটা বিষয় আছে, তো সেজন্য একজন দাওয়া মানে আমাদের ফাউন্ডেশনের একজন দায়ী ভাইকে আবার পাঠিয়ে ওনাকে আজকে পাঠানোর ব্যবস্থা করেছি, যে উনি ওখানে গিয়ে উপস্থিতি যে স্টুডেন্ট থাকবে, প্রায় 1800 স্টুডেন্ট থাকবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে গিয়ে উনি ফাউন্ডেশনের যে দাওয়া যে একটা কার্যক্রম, ওইটার অংশ হিসেবে তিনি ওখানে গিয়ে ওইটা উনি করবেন, পরিচালনা করবেন, ওখানে স্টুডেন্টদের মাঝে দাওয়া কার্যক্রম করবেন। এই বিষয়গুলো মনিটরিং করছি। আপনি করছেন, এবং এই মনিটরিং করতে যে আপনার কিছু টার্গেট আপনি বলছেন প্রায় 2000 চারা, তারপরে টাইম আপনি এখানে মনিটর করতে, এখানে আপনি অনেক কিছু মনিটর করছেন, আপনি অ্যাক্টিভিটি মনিটর করছেন, আপনি লজিস্টিক মনিটর করছেন, আপনি তারপরে হলো এই যে আপনার ফিজিক্যাল যে এনভায়রনমেন্টটা, এই যে আপনি বললেন সেখানে ড্রাই আছে কিনা না কাদা আছে, এটা মনিটর করছেন, আপনি আপনার ট্রান্সপোর্ট মনিটর করছেন, আপনি আপনার স্টাফ মনিটর করছেন। দেখেন আপনি কিন্তু 1 মিনিটেরও কম সময়ের মধ্যে আমাকে কিন্তু 8 থেকে 10টা মনিটরিং অ্যাক্টিভিটিজ এর এক্সাম্পল কিন্তু দিয়ে দিয়েছেন। এক্সিলেন্ট। এনিবডি এলস? আচ্ছা, এটা তো গেল অফিসের সাগর ভাই বলতে চাচ্ছেন মানে পার্সোনাল কাজে বলেন, আপনার পার্সোনাল সকাল থেকে পর্যন্ত আপনি পার্সোনালি কোনো কিছু মনিটর করছেন কিনা? আপনার পার্সোনাল স্যার যেমন আমার ওয়াইফ, সে একটু শারীরিকভাবে অসুস্থ, তার জ্বর আছে কিনা, তার মাথায় হাত বুলিয়ে দেখছি যে জ্বর আছে কিনা, বা তার অন্য কোনো খারাপ লাগছে কিনা, এই বিষয়টাও করছি। যেহেতু তারপর ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছি। আবার আমার বোন আবার পাবনায় আছে, ও শুনছি কয়েকদিন ধরে জ্বরে অসুস্থ, ওরও খোঁজ খবর নিচ্ছি যে ওর জ্বরটা কমলো কিনা। পার্সোনাল লাইফে এটাও করা হয়ে থাকে। আবার কয়েকজন বন্ধু ফোন দিয়েছে, স্কুল লাইফের কয়েকজন বন্ধু হঠাৎ করে ফোন দিয়েছে যে সে জানে আসলে ফাউন্ডেশনে কাজ করছে, তো সে জানতে চাচ্ছে যে সে বৃক্ষরোপণ প্রকল্পের সাথে এনগেজ হতে পারবে কিনা। তো তাকে জানিয়ে দিয়েছে যেহেতু আমাদের আবেদনের প্রসেস শেষ, এই মুহূর্তে আর পসিবল না, তো আমাদের প্রজেক্টটা আমরা খুব শীঘ্রই হয়তো শেষ করে ফেলবো। তো এই ধরনের পার্সোনাল লাইফের সাথেও কিছু এনগেজ হওয়া হয়েছে। এক্সিলেন্ট। আপনি এখানে কিন্তু সাগর ভাই নামে খুব সুন্দর পয়েন্ট বলেছেন। মনিটরিং আমার আগে, হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট একটু এখানে করি, তারপর আমি সাগর ভাইটা নিচ্ছি। আপনি প্রথম যিনি বলেছেন যে প্রজেক্ট অ্যাক্টিভিটিজ এর অনেক মানে প্রসেসটা বলেছেন, আপনি কিন্তু মিনসটা বলেছেন। মিনস মানে হলো, দেখেন আপনি এখানে দুইটা সেন্স ইউজ করেছেন। একটা হলো টাচ, আপনি ইউ ফিল্ড ইউর ওয়াইফ বাই টাচিং যে ওনার জ্বর আছে কিনা, এক নাম্বার। নাম্বার 2 হলো আপনি আবার ওভার দ্য ফোন আপনি খবর নিয়েছেন। তার মানে হলো কি, সেটা হিয়ার, আমাদের তো 5টা সেন্স আছে, তার মধ্যে আপনি কিন্তু 2টা সেন্স কিন্তু অলরেডি ইউজ করেছেন। এক্সিলেন্ট। তাহলে দেখেন আমরা কিন্তু দুইটা এখানে কিন্তু কমপ্লিট করে বলছি, একটা হলো কিছু অ্যাক্টিভিটিস আর আরেকটা হলো মিনস। জি, এবার বলেন সাগর সাহেব, বলেন। জি, আজকে মনিটরিং বিষয়ে যেটা আমি বলতে চাই, আমাদের বর্তমানে একটা প্রকল্প চলতেছে, বন্যার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের গৃহ নির্মাণ কাজ। আজকে আমরা ঘর হ্যান্ড ওভার দিতে গিয়েছিলাম আমাদের বাংলাদেশের একটা উপজেলা মিরসরাই, এটা চট্টগ্রামের আন্ডারে পড়ে। তো ওখানে যখন আমরা ঘর হ্যান্ড ওভার দিতে যাই, মানে এটা হচ্ছে ফাইনাল প্রসেস যে আমরা আমাদের বেনিফিশিয়ারিকে ঘরটা বুঝাই দিব। তখন আমি লক্ষ্য করলাম যে আমাদের যে পেইন্টটা করা হয়েছে, যে ডিস্টেম্পারটা, সেটা প্রপার হয়নি। এবং সাথে সাথে আমি ইনিশিয়েটিভ নিলাম যে না, এটাকে আমরা হোল্ড করলাম, আপনি যতক্ষণ না পর্যন্ত এটার পেইন্ট কোয়ালিটিটাকে স্ট্যান্ডার্ড করবেন ততক্ষণ পর্যন্ত অফিসিয়ালি এটা অ্যাকসেপ্ট করা হবে না। এখন আপনি রিপেয়ার করবেন, দেন হচ্ছে আমরা এটাকে অ্যাকসেপ্ট করব।
পাশাপাশি আমাদের প্রত্যেকটা বেনিফিশিয়ারির সাথে আমাদের যারা কন্ট্রাক্টর থাকে তাদের কিছু পেমেন্ট ইস্যু থাকে। একটা সাইডে পেমেন্ট ইস্যু নিয়ে প্রবলেম ক্রিয়েট হয়, ওটা তাদের কন্ট্রাক্টরকে ইনফর্ম করা হয়েছে এবং কেন হয়েছে বা কেন বাকি ছিল এই বিষয়গুলা ভালোভাবে জেনে কন্ট্রাক্টরকে অবহিত করা হয়েছে। পাশাপাশি পার্সোনাল লাইফের কথা বলি, আমার বোন আমাকে মেসেজ দিয়েছিল একটা কাজে, পরবর্তী শুনলাম হসপিটালে আছে। তো হসপিটালে কেন এই বিষয়টা জানতে চাইলাম, পরে হচ্ছে যে অসুস্থ দাঁতের অসুবিধার কারণে। তো ওইটা নিয়ে আপডেট দিলাম যে তার কি অবস্থা বা ডাক্তার কি বলে, আমাকে পরবর্তীতে আপডেট জানানোর জন্য ধন্যবাদ। আচ্ছা, এক্সিলেন্ট। আমি আর আরেকজন থেকে শুধু কমেন্ট নিব আপনার এখানে। আমি এবার বলি, আপনি দেখেন আপনি কিন্তু আরেকটা সেন্স ইউজ করছেন এখানে, সেটা হলো সি, দেখা। আপনি দেখলেন যে আমাদের আউট অফ দ্য 5 আপনি থার্ডটা করে ফেললেন, দেখলেন যে রংটা ঠিক মতো হয়নি, তাই না? তখন আপনি তাকে ফিডব্যাক দিলেন যে রং ঠিক হয়নি, তুমি ইউ হ্যাভ টু ডু ইট, রিডু ইট। হ্যাঁ, তার মানে হলো একটা স্ট্যান্ডার্ড এখানে আছে, কিন্তু আপনার কাছে একটা স্ট্যান্ডার্ড সেট করা ছিল। তাহলে দেখা যাচ্ছে আমরা সোফার তিনটা এক্সাম্পল পেয়েছি, টাচ, হিয়ার, সি আর লুক, আর আরেকটা হলো স্ট্যান্ডার্ড। আর আপনি আরেকটা পয়েন্টের কথা বলেছেন যে অ্যাসেসমেন্ট, আপনি একটা অ্যাসেসমেন্ট করেছেন। তাহলে আমাদের এখানে দেখেন মনিটরিং এর মেইন পয়েন্ট গুলো কিন্তু চলে আসতেছে। আমি আরেকজন থেকে নিব প্লিজ। আমি মাহবুবুর রহমান সাজিদ বলছি। আমাদের চ্যারিটি বিভাগে এই মুহূর্তে মানে আজ সকাল থেকে আমি যে বিষয়গুলো করেছি মনিটরিং এর ক্ষেত্রে, আমাদের প্রকল্পের ক্ষেত্রে যদি বলি, আমাদের চ্যারিটি বিভাগ থেকে এই মুহূর্তে 3টি প্রকল্প রানিং আছে সারা দেশে। একটি হচ্ছে ঘর নির্মাণ প্রকল্প। আমরা সারা দেশে বন্যাপ্রবণ এলাকাগুলোতে 1500 সেমিভাকা ঘর এবং 1500 টিনের ঘর নির্মাণ করছি। তো কারা কতগুলো ঘর এখনো আমাদের শুরু হয়নি, কতগুলো ঘর চলমান আছে, কতগুলো হ্যান্ড ওভার হয়েছে, এই সাইটগুলোতে কি কি সংকট রয়েছে, এই বিষয়গুলো দেখেছি। সেই সাথে পাশাপাশি আরেকটি প্রকল্প আমাদের চলমান, সেটি হচ্ছে বৃক্ষরোপণ প্রকল্প। আমাদের এবছর 2025 সালে টার্গেট হচ্ছে 2100 বাগান আমরা করব সারা দেশে। তো ইতিমধ্যে আমরা মোটামুটি আমাদের চ্যারিটি বিভাগ 7টি সেক্টরে ভাগ হয়ে এই প্রকল্পগুলো সারা দেশে বাস্তবায়ন করি। তো এখানে কোন সেক্টর কতটি এই পর্যন্ত 15 আগস্ট পর্যন্ত আমাদের ডেডলাইন। তো 15 আগস্টের মধ্যে মানে কোন সেক্টর কতটি এই মুহূর্তে বাস্তবায়ন করেছে, এর পাশাপাশি আমরা শিক্ষা প্রতিষ্ঠানেও বিতরণ করি। তো কে কারা কতটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করেছে এই বিষয়টাও মনিটরিং করেছি। এর পাশাপাশি আমাদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্প চলমান আছে। যাদের যে কোনো দক্ষতা আছে কিন্তু আর্থিক সক্ষমতা নেই, তাদেরকে আমরা একটা কর্মসংস্থান গড়ে দিচ্ছি। তো এই প্রকল্প মানে কারা এই প্রকল্পের ডেডলাইনও সেপ্টেম্বরের মাসের 30 তারিখ পর্যন্ত। তো কারা কতটুকু বাস্তবায়ন করেছে, আজ কতগুলো সম্পন্ন হয়ে এসেছে, প্রচারের উপযুক্ত হয়েছে, এই 3টা প্রকল্পের মনিটরিংটা এভাবে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করা হয়েছে আর কি। অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনি বাকিগুলো অনেকগুলো পয়েন্ট মেনশন করেছেন যেগুলো আমাদের মনিটরিং এবং মনিটরিং, বিশেষ করে মনিটরিং এর পার্ট। আমি একটু পরে আরো 2টা স্লাইড পরে হয়তো আমি আপনার এই পয়েন্টগুলো আবার নিয়ে আসবো এবং এক্সাম্পল দিব আপনার পয়েন্ট থেকেই। আমাকে একটা হাত তুলেছেন, একটু কথা বলবো। হ্যাঁ বলেন ইয়াসিন সাহেব জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি একটু এতগুলো যে কথা আসলো তার বাইরে কিছু বলতে চাচ্ছি। যেমন আমি আছি ঘর নির্মাণ প্রজেক্টে। তো ঘর নির্মাণ বর্তমান বর্ষার সময়, এখন বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে দেখা যাচ্ছে অনেক জায়গায় কাজ থেমেছিল, কিন্তু গত 2 দিন ধরে বৃষ্টিটা কম আছে বা বৃষ্টি নাই। তো এই যে একটা আবহাওয়ার পরিবর্তন, কাজের পরিবেশ, এই পরিবেশটা মনিটরিং করা, আমি এখন এই কাজটা করতে পারছি। একটু কয়েকদিন আগে করতে পারছিলাম না, এখন করতে পারছি। এই যে এই মনিটরিং করে কাজের সিদ্ধান্ত নেওয়া, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে কিছুদিন আগে যখন পানি ছিল, বর্ষার সিজনে পানি ছিল, তখন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল না। তো এই 2 দিনে রোদ হওয়ায় কিছুটা আমি মনিটরিং করছি যে ওই রাস্তায় এখন গাড়ি যাবে কিনা। ওই মানে কিছুদিন আগে যখন গাড়ি যাচ্ছিল না, তখন প্রধান সমস্যা ছিল যে এলাকার রাস্তা নষ্ট হবে। আমাদের প্রজেক্টের বাইরে যারা উপকারভোগী, তাদের বাইরেও যে এলাকার মানুষের আমাদের প্রজেক্টের কারণে কোনো ক্ষতি হতে পারে বা কোনো উপকার হতে পারে, এই বিষয়টা মনিটরিং আনা, এই 2টা বিষয় আর কি আমার ইয়েতে ছিল, মনিটরিং এ ছিল।
তার মানে দেখেন, আপনাদের কোনো ডিপার্টমেন্ট নাই মনিটরিং, আপনাদের কোনো স্পেসিফিক হয়তো লোকজনও নাই মনিটরিং এর জন্য, কিন্তু সবাই কিন্তু মনিটরিং করছেন এবং খুব সুন্দরভাবে আপনাকে এক্সপ্লেইন করেছেন। আমি একটু পরে হয়তো আরেকটু কিছু জানার চেষ্টা করব। আর কি কেউ বলবেন নাকি আমি নেক্সট স্লাইডে চলে যাব? স্যার আমরা নেক্সট স্লাইডে যাই, মানে বিকজ হ্যাঁ, আমরা নেক্সট স্লাইডে চলে যান টাইম প্লিজ। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর আপনারা অনেকেই কিন্তু ভোকাল আমি দেখতেছি, বাকিদের কিন্তু আমি কোনো রেসপন্স পাচ্ছি না। প্লিজ ট্রাই টু জাস্ট বি এনগেজড। পরের ইয়েতে যান, পরের স্লাইডে যান প্লিজ। আচ্ছা, তাহলে মনিটরিংটা কি দেন ক্লিক করেন। দেখেন মাত্র 3টা কাজ। আপনারা এই পর্যন্ত আমাকে যতগুলো এক্সাম্পল দিয়েছেন, দেখেন তো এটার সাথে সেট করতে পারেন কিনা। প্রথম কাজটা হলো হোয়ার উই আর। এই যে আপনারা বললেন আপনি ঘর নির্মাণের নাম্বার অফ বা বৃক্ষরোপণের 2000 গাছ, এই যে আপনাদের টার্গেট আছে এবং টার্গেটের সাথে কিন্তু একটা টাইমও আছে, যে আপনি কত তারিখের মধ্যে বা কোন মাসের মধ্যে কতটা অ্যাচিভ করবেন। এবং আপনি যে এই যে বললেন, আরেকজনে বললেন বৃষ্টির জন্য আপনারা যেতে পারছেন না, 2 দিন সময় পেলেন, সাথে সাথে আপনারা হয়তো কাজের গতি বাড়িয়ে দিয়েছেন যাতে করে আপনার টার্গেট ফুলফিল করতে পারেন। এটাই হলো আসলে আমাদের এই মুহূর্তে আপনি কোথায় আছেন। 2 নম্বর পয়েন্ট আপনি কোথায় থাকার কথা ছিল, সেটা হলো আপনার ইমপ্লিমেন্টেশন প্ল্যান অথবা আপনার টার্গেট, যে আমি অগাস্টের 10 তারিখের মধ্যে 50টা ঘর করার কথা। আর প্রথম পয়েন্ট হলো, এটা হলো আপনার টার্গেট অলরেডি সেট করা। প্রথম পয়েন্টটা হলো আমি এখন কোথায় আছি, এবং এরপরে এই দুটো যে গ্যাপটা আছে সেই গ্যাপটা দেখে তারপরে আপনি একটা অ্যাকশন নেওয়া, যে আমি যদি আমার টার্গেট অ্যাচিভ না করি তাহলে আমাকে কি করতে হবে। সেই অ্যাকশনটা নেওয়ার পরে দেন আবার আপনি আপনার কাজ শুরু করেন। এই 3টা কাজই হলো মনিটরিং এর মূল ভিত্তি। একটা হলো আমার টার্গেট কি, নাম্বার 2 আমি এই মুহূর্তে কোথায় আছি, এবং সেটার উপর ভিত্তি করে গ্যাপটা অ্যানালিসিস করা। যদি দেখা যায় যে আমি আমার অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান, আলহামদুলিল্লাহ, তাহলে আমাকে কোনো অ্যাকশন নেওয়া দরকার নেই। আর যদি দেখা যায় যে আমি আমার অ্যাচিভ করতে পারি নাই, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, দেন একটা অ্যাকশন প্ল্যান রেডি করতে হবে, যাতে করে আমি বাকি দিনগুলোতে যে সময়ের মধ্যে প্রজেক্ট শেষ করতে হবে সেখানের মধ্যে বাকিগুলোকে শেষ করতে পারি। অনেক সময় আবার দেখা যায় আপনি মনিটরিং করতে যেয়ে দেখা গেল যে আপনি কিন্তু ওভার অ্যাচিভড, তার মানে আপনার যে টার্গেট ছিল টার্গেট থেকে কিন্তু আপনি বেশি অ্যাচিভ করে ফেলেছেন। সেটাও কিন্তু আপনার গুড, এবং সেটাও কিন্তু আপনি সেই অনুযায়ী হয়তো আপনি পরবর্তীতে কাজের গতি একটু কমিয়ে দিবেন, যদি আপনার উইদিন দা টাইম ফ্রেম আপনি যদি প্রজেক্ট শেষ করতে হয়। অথবা আপনাকে আপনার ম্যানেজমেন্টকে জানাতে হবে যে আমাদের তো টার্গেট ছিল 2000, আমি তো অলরেডি 2000 এবং এটা 1 সপ্তাহের মধ্যে দেওয়ার কথা, আমি তো 2 দিনে শেষ করে ফেলছি। বাস, তাহলে মোটামুটি এরপরে যদি ওই বাকি 5 দিন যেহেতু আপনার অ্যাসাইন ছিল, ওই 5 দিনে যদি আপনি কিছু এক্সট্রা কাজ করতে চান বা কিছু অ্যাওয়ারনেস বা কিছু তাদেরকে ট্রেনিং বা কিছু করতে পারেন। আর যদি মনে করেন যে না কাজ শেষ, ওকে, আপনি র্যাপ আপ এন্ড কাম ব্যাক, সেটাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে মনিটরিং এর মেইন প্রিন্সিপাল হলো 3টা। একটা হলো আমার টার্গেটটা কোথায়, কি করা, মানে কোথায় আমি থাকার কথা, আমি কোথায় আছি, গ্যাপটা কি, যদি আমি অ্যাচিভ না করি তাহলে আমাকে একটা অ্যাকশন প্ল্যান নিতে হবে। যাতে করে আমি বাকি টাইমের মধ্যে আমার কাজটা শেষ করতে পারি। ঠিক আছে, এটা এনি কোশ্চেন অ্যাবাউট মনিটরিং? এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনারা যে আমাকে এতক্ষণ বললেন কেউ কয়টা ঘর নির্মাণ করবেন, কয়টা গাছ রোপণ করবেন, তারপরে কয়টা সেক্টরে কাজ হচ্ছে, তারপরে আপনাদের এই যে আপনার হ্যান্ড ওভার করতে গেলেন ইত্যাদি ইত্যাদি, এগুলোর জন্য কি কোনো রিটেন প্ল্যান ডেভেলপ করেন আপনারা? আসলে আমাদের কিভাবে আপনারা মনিটর করেন? আমাদের প্রত্যেকটা প্রকল্পেরই একটা মানে কোন কাজটি কিভাবে করতে হবে এটার একটা ডিটেইলস পরিকল্পনা আমাদের আছে। সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজগুলো করা হয়ে থাকে। কিন্তু কিছু কিছু রিস্ক ফ্যাক্টরের কারণে এগুলো পরিবর্তন হয়। যেমন ঘর নির্মাণ প্রকল্প আমরা 2 মাসের মধ্যেই শেষ করতে চেয়েছিলাম, কিন্তু বিভিন্ন কারণে কন্ট্রাক্টরদের মানে ধীর গতি
কাজে ধীরগতি প্লাস হচ্ছে এই বৃষ্টি এসব কারণে এটা অনেক 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 প্রায় 8 মাস হয়ে গিয়েছে, এখনো এটা সম্পন্ন হয়নি। ঠিক আছে, এ ধরনের কিছু বিষয় থাকে, কিন্তু আমাদের প্রত্যেকটা প্রজেক্টের কার্যক্রমই আমরা কিভাবে করব সেটা পূর্বেই ডিফাইন করে নেই। আচ্ছা, গুড। আমার এখন এটা ফলো আপ একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হলো আপনার গ্যান চার্টের নাম শুনেছেন? গ্যান চার্ট, গ্যান চার্ট হ্যাঁ শুনেছি, কিন্তু এই বিষয়ে আসলে GANN গ্যান চার্ট। হ্যাঁ, আচ্ছা, আপনি একটু অনলাইনে গুগল করলে পেয়ে যাবেন। গ্যান চার্টটা হলো এটাই আর কি, যে ধরেন আপনার প্রজেক্ট ম্যানেজারের পিছনে আপনি দেখবেন অনেক সরকারি অফিসে গেলে পিছনে তারা একটা ফ্লো একটা চার্ট থাকে, তার টার্গেট কি এবং সে অ্যাচিভ কি করছে, আচ্ছা, সেটার উপর ভিত্তি করে দেন সে তার এক প্ল্যান নিতে পারে। এখন ধরেন আপনার ম্যানেজার আসলে আপনাকে বললো, দেখি তোমার কি টার্গেট ছিল এবং তুমি কি অ্যাচিভ করছো। এখন আপনি একটা হয়তো পার উইক, এভরি উইক আপনার কাজের ধরনের উপর ভিত্তি করে আপনি হয়তো উইকলিও আপডেট করতে পারেন বা মান্থলি আপডেট করতে পারেন। এখন যদি উইকলি হয়, আপনি দেখেন আমাদের সরকারি অফিসগুলোতে আছে একটা বোর্ডের মধ্যে এরা অনেকগুলো ঘর করা আছে, অনেকগুলো লাইন দেওয়া আছে, অ্যাক্টিভিটিস গুলো দেওয়া আছে, আপনার টার্গেটটা কি এবং ফার্স্ট উইকে কত অ্যাচিভ, সেকেন্ড উইকে কত অ্যাচিভ, এইভাবে দেখাতে। এটা হলো গ্যান চার্ট, জাস্ট টু শো আপনার কারেন্ট স্যার আমি স্টেজ। যদি একটু যদি শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের গ্যান চার্টটা ওইভাবে ফলো করা হয় না, কিন্তু আমরা এক্সেলে গ্যান চার্টের মতো করেই আমরা আমাদের প্রত্যেকটা টাস্ক গুলোকে আমরা ওইভাবে ভাগ করে করে স্টেপ বাই স্টেপ করা আছে। তো যদি সুযোগ হয় আমরা একদিন আমরা শেয়ার করবো আর কি এক্সেলে, যে আমরা 7 তারিখ পর্যন্ত কতটুকু কাজ করব, 7 তারিখের পর কতটুকু কাজ করব, এবং এই প্রত্যেকটা প্রকল্পের আমাদের এইভাবে একটা ইয়া করা আছে আর কি, একটা শীট মেনটেন করা আছে, এর সঙ্গে পার্সোনাল ইভালুয়েশন শীটও মেনটেন করা আছে। অর্থাৎ আমি আজকে সারাদিনে কতগুলো কাজ করলাম, আমি কি কি কাজ করলাম, মানে সবগুলো ডিটেইল আমরা আবার শীটে মেনটেন করি, প্রত্যেক দিনের টাস্ক আমরা সেটা আবার শীটে মেনটেন করি। তো দুই ধরনের শীটে আমাদের হয়, একটা সেটা হচ্ছে আমাদের এখানে যিনি হচ্ছে সাজিদ মাহবুব ভাই, উনি হচ্ছে আমাদের প্রজেক্ট ম্যানেজার, ওনার সঙ্গে আরো আমরা এই টিমে প্রায় 30-32 জন আছি। তো প্রত্যেকেরই কিন্তু একটা ধাপে ধাপে আছে, যেমন এখানে উনি এর আগে একবার বলেছেন যে 7টা সেক্টরে ভাগ করা আছে। তো উনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে উনি 7টা সেক্টরের 7 জন হেড আছেন, উনি তাদেরকে কাজগুলো ভাগ করে দেন, একটা ডেডলাইন দিয়ে দেন, প্রত্যেক দিনের ডেডলাইন থাকে, কাজের একটা টাস্ক থাকে। ওনাদের মাধ্যমে আবার আরো কিছু টিম আছে, যে ওই 7টা সেক্টরের সেক্টর কমান্ডার যারা আছে বা হেড আছে, তারা আবার তাদের সাথে যারা আছেন ওনাদেরকে আবার প্রত্যেকটা টাস্ক ভাগ করে করে প্রত্যেকদিন দিচ্ছেন। তো এইভাবে আমাদের কয়েকটা শীট মেনটেন করা হয়। একটা হচ্ছে টাস্কের প্রত্যেক দিনের কি কাজ হবে, এটা একটা বিষয় থাকে, যেটা হচ্ছে আজকে কি করব, কালকে কি করব, পরশুদিন কি করব এবং কবে এই প্রজেক্টটা আমরা শেষ করব, এটা একটা। আবার হচ্ছে পার্সোনাল ইভালুয়েশনেরও একটা শীট আমরা মেনটেন করি, যে প্রত্যেকদিন কি কি কাজ করলাম, যেহেতু আমরা এক একজন কয়েকটা প্রকল্পে এনগেজ থাকি, তো সুতরাং আমি আজকের দিনে ওইটাকেও যেন সমন্বয় করা যায়, যে কয়টা প্রকল্প একই সঙ্গে আমি কাজ করছি, সেটাও যেন আমার যিনি সিনিয়র আছেন তিনি যেন আমাকে মনিটরিং করতে পারেন, এটাও আমরা মেনটেন করি আর কি। এটা গ্যান চার্টের মতো করেই করি আমরা। জি, আমি বুঝলাম যে আপনাদের আসলে সবকিছুই ইন প্লেস, বাট আপনাদের সবগুলোকে হয়তো একটা পলিসি আকারে ডেভেলপ করলেই বাস কিন্তু আপনাদের কাজটা হয়ে যায় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সেটা আমরা দেখাবো পরে কিভাবে আপনাদের এগুলোকে একটা একটা স্ট্রাকচারে নিয়ে আসেন, তাইলে কিন্তু ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। এখন আপনি নেক্সট স্লাইডে যাই। আপনি এতক্ষণ যে কথাগুলো বলছেন সেটা আমার এই নেক্সট স্লাইডের ডেফিনিশনই আছে, দেখেন। জি, ঠিক। এটা একটা ইন্টারনাল প্রসেস, যেটা আপনি এতক্ষণ বললেন, আন্ডারটেকেন বাই দ্য ম্যানেজমেন্ট, ক্যারিড আউট টু অ্যাসেস প্রোগ্রেস এট রেগুলার ইন্টারভ্যালস। কিছু প্রজেক্ট আপনারা ডেইলি করছেন, প্রোগ্রেসটা মনিটর করছেন, কিছু প্রজেক্ট আপনারা উইকলি মনিটর করছেন, এবং থ্রু আউট দ্য লাইফ অফ এ প্রজেক্ট অর প্রোগ্রাম। তার মানে হলো আপনার এই মনিটরিং প্রসেসটা কন্টিনিউয়াস, আপনার প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত কাজটা চলতেই থাকবে। তাহলে আপনারা এই পর্যন্ত আমাকে যত এক্সপ্লেন করেছেন সবকিছুর ডেফিনিশনটা, সবকিছুর এই ডেফিনিশনে ইনক্লুড হয়েছে কিনা আপনি দেখেন। প্রথম কথা হলো ইন্টারনাল প্রসেস। ইন্টারনাল প্রসেসটা দেখেন, আমি আপনাদেরকে গ্যান চার্ট বলেছি, আপনারা বলছেন গ্যান চার্ট না, বাট আমরা আরেকটা, ধরো আমরা এক্সেল শিট বা এই ধরনের একটা প্রোগ্রেস শিট আমরা ম্যানেজ করি, দ্যাট ইজ দ্য ইন্টারনাল প্রসেস। আপনার একটা ইন্টারনাল প্রসেস আছে, সেই প্রসেসের পার্ট হলো আপনার টুল হিসাবে হয়তো ওই যে একটা এক্সেল শিট ইউজ করছেন, বাট আপনাদের মধ্যে একটা আছে, আমরা যেটাকে বলি ধরেন ডেলিগেশন অফ রেসপন্সিবিলিটিস, অর্থাৎ আপনার ম্যানেজার আছে এবং উনি সবাইকে ডেলিগেট করে দিয়েছেন কে কতটুকু কাজ করবে না করবে, সেটাও কিন্তু ইন্টারনাল প্রসেসের পার্ট। তারপর আপনারা আবার রিপোর্টিং ব্যাক করছেন ওনাকে এভরি ডে অথবা এভরি উইক, যে আমি এতটা ছিল, আমি এতটা করেছি, এই ইত্যাদি ইত্যাদি, সেটাও কিন্তু পার্ট অফ দ্য ইন্টারনাল প্রসেস। সো আপনাদের অলরেডি ইন্টারনাল প্রসেস ইজ দেয়ার,
তারপরে প্রোগ্রেস এট রেগুলার ইন্টারভাল আপনারা সেটাও কিন্তু করছেন এবং আপনারা সেটা কিন্তু রিপোর্ট পাঠাচ্ছেন, এবং আপনারা যে একটু আগে মেনশন করলেন অ্যাবাউট ধরেন বৃষ্টি হলো বা রাস্তা খারাপ যেতে পারবেন না, সেগুলো কিন্তু আপনারা রেগুলার ইন্টারভ্যালে আপনারা সেগুলো মনিটর করছেন এবং সে অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন। সো আপনাদের মনিটরিং ইন্টারনালি ইজ ওয়েল ডেভেলপড, শুধু আমরা এটাকে একটা ফ্রেমের মধ্যে ফেলা, এতটুকুই। নেক্সট প্লিজ। তাহলে এখন এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, এর মধ্যে আমরা তাহলে মনিটরিং কেন করা দরকার, আমাকে 2-4টা প্রত্যেকে যদি পারেন একটা একটা করে এক্সাম্পল দেন। আমার ডিটেইল বলা দরকার নেই। এই যে আমরা এতক্ষণ মনিটরিং নিয়ে এত কথা বললাম, তাহলে মনিটরিং যদি আমি না করি তাহলে কি হবে? স্যার আমি যদি বৃক্ষরোপণের উদাহরণ দিয়েছিলাম প্রথমে, তা আমি যদি আজকে মনিটরিং না করতাম তাহলে ওখানে একটা সমন্বয়হীনতা হতো। যেমন হয়তোবা ওখানে নার্সারির যে ওখানে হয়তো নার্সারি যারা আছে তারা হয়তো ঠিকমতো গাছগুলো দিত না, অথবা গাছগুলো কোথায় যাবে। একটা মিনিট একটু জাস্ট পজ। আচ্ছা আমি একটু ব্যস্ত আছি, শাবাব ভাই একজন আছেন, উনি আসলে মনিটরিং করবে, অথবা সৈকত ভাই আপনি কি ফ্রি? আমাদের একটু, কারণ অনেকে হাত তুলে আছে তো, এটা মনিটরিং একজন করবে, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। জি জি আচ্ছা, তাহলে আপনি আমাকে বলছেন সমন্বয়হীনতা, ঠিক আছে, আমাকে আরেকটা অন্যরা বলেন। একটা প্রজেক্টে যদি মনিটরিং করা না হয় তাহলে যেমন এই প্রজেক্টের আমাদের যে গোলটা আছে সেই গোলটা আমরা অর্জন করতে হয়তো ব্যর্থ হব, অথবা আমাদের এই প্রজেক্টের বাজেটটা বেড়ে যেতে পারে, অথবা আমাদের এই প্রজেক্টের যে টাইমলাইনটা আছে এই টাইমলাইনটা আমাদের ক্রস করতে হবে। এছাড়াও আরো বিভিন্ন রিস্ক চলে আসতে পারে যদি আমরা ঠিকমতো একটা প্রজেক্টের মনিটরিং না করি। এবং প্রজেক্টটা ফলো করতে পারে। জি মানে প্রজেক্টটা ফলো করতে পারে, মানে প্রজেক্টটা যে গোলটা যেটা বললো ভাই, যে ওইটা হয়তো ইয়া হবে না, অর্জন হবে না, প্রজেক্টটা ফলো করবে। আচ্ছা বুঝতে পারলাম, আপনার মানে প্রোগ্রেসটা ইয়ে করা আর কি, প্রোগ্রেসের ট্র্যাকিং করা। হ্যাঁ আচ্ছা, আমরা যদি মনিটরিং না করি যেটা হবে, প্রত্যেকটা মানুষ যত ভালোভাবে কাজ করি কিছু না কিছু মিস্টেক ঘটেই থাকে প্রজেক্টের ভিতরে। আমরা যদি মনিটরিং না করি আমাদের ভুলগুলো আইডেন্টিফাই হবে না এবং যেগুলো রিজলভ হবে না, কারণ আমি আইডেন্টিফাই করি নাই তাহলে তো রিজলভের প্রশ্নই আসে না। এক্সেলেন্ট লার্নিং না করি তাহলে আমাদের অবশ্যই যে ভুলগুলো হয়েছে সেগুলো শুধরানোর সুযোগ থাকবে না, এবং নতুন ভাবে আমরা মনিটরিং করে দেখবো যে অনেক সময় কিছু ছোট ছোট গ্যাপ তৈরি হয়, যে গ্যাপ থেকে শিক্ষা নিয়ে পরবর্তী প্রজেক্টগুলো আমরা আরো সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবো, যেটা একটা লার্নিং আমাদের হবে, যে না এই লার্নিং সিস্টেমটা ডেভেলপ হবে ইনশাআল্লাহ। জি নেক্সট আর কেউ কি বলবেন? আমি সব ম্যাক্সিমাম পয়েন্ট পেয়ে গেছি। হ্যাঁ বলেন। আমি একটু বলতে চেয়েছিলাম। জি জি বলেন বলেন। একটা প্রজেক্টের আমি মনে করি যে মনিটরিংটা হলো আসলে ইম্পর্টেন্ট, মানে ওভারঅল সবকিছুর উপর একটা ইম্পর্টেন্ট বিষয়টা হলো মনিটরিং। এর কারণ কি, আমি যদি মনিটরিং না করি তো এটা মুখ থুবড়ে পড়ে, মানে প্রজেক্টটা মুখ থুবড়ে পড়বে। কিভাবে হবে, যখন এই সেক্টরে যারা কাজ করবে তাদের ভুলগুলো এবং তাদের মানে ইনকমপ্লিট ট্যাক্স গুলো, মানে কাজগুলো যখন জমে জমে একটা হিউজ পরিমাণ, একটা পাহাড় পরিমাণ হবে, তখন আসলে যে মনিটরিং করছে উনিও পরবর্তীতে যখন শেষ পর্যায়ে দেখবে সলভের কোনো সুযোগ থাকবে না, তখন আসলে মানে প্রজেক্টটা একদমই মানে সামারাইজ করা যাবে না আসলে। তো বুঝতে পারছেন, মানে আমরা যেটা বলি র‍্যাপ আপ, প্রজেক্টটা র‍্যাপ আপ করা যাবে না প্রপারলি। গুড, এক্সিলেন্ট। আর কি কেউ আছেন নাকি আমরা নেক্সট স্লাইডে যাব? আমি একটু তাড়াতাড়ি করছি কারণ আপনাদের তো 8:30টায় আপনাদেরকে আবার ইয়ে করতে হবে, ছাড়তে হবে না, আমাদের সময় কম, তো মোটামুটি সব চলে আসছে আমার কাছে। আমি নেক্সট স্লাইডে চলে যাই। জি ক্লিক অল জি জি আরেকটা আছে মনে হয়, দেখুন তো। না এটা তার আগেটা, হ্যাঁ এতটুকু। আমি এখানে আপনারা কিন্তু 6-7টা বলছেন, সবগুলাই ভ্যালিড। আমি ওগুলাকে সামারাইজ করছি 4টাতে। যেমন টু হোয়াট এক্সটেন্ট দ্য প্ল্যান্ড অ্যাক্টিভিটিস বিং ইমপ্লিমেন্টেড, আপনি লাস্ট যেটা বললেন যে আমি আসলে সব কাজগুলো শেষ করতে পারছি কিনা, এখানে কোনো ইনকমপ্লিট আছে কিনা, আমি প্রপারলি প্রজেক্টটা শেষ করতে পারবো কিনা, র‍্যাপ আপটা ঠিক হবে কিনা, সেগুলো এর মধ্যে পড়ে যায়। আর our project or program activities being carried out correctly on time and within budget, এই কথা কিন্তু আপনারা বলেছেন অলরেডি, যে আমরা আমাদের এই যে বাজেট এবং টাইমলাইন সবকিছুর মধ্যে আমাদের প্রজেক্টটা আমরা ঠিকভাবে আছি কিনা সেটাও কিন্তু মনিটরিং। তাহলে মনিটরিং কিন্তু শুধুমাত্র
অ্যাক্টিভিটি না। মনিটরিং এর মধ্যে কিন্তু টাইম এবং বাজেটটাও কিন্তু ইনক্লুডেড, সেটা আমরা অলরেডি মেনশন করেছেন। তারপরে যে জিনিসটা আমাদের একটু অ্যাড করা দরকার সেটা হলো what services are you providing to whom, when, how, for how long and in what context। এই জিনিসটার মধ্যে কনটেক্সটটা আপনারা অলরেডি বলেছেন যে আপনি ধরেন এই যে বৃষ্টি বলেন, তারপর অথবা যে চ্যালেঞ্জেস গুলো, এগুলো কনটেক্সটের মধ্যে চলে আসে। কিন্তু আপনি যাকে দিচ্ছেন, কাকে দিচ্ছেন, কখন দিচ্ছেন এবং কত ঘন ঘন বা কিভাবে আপনি দিচ্ছেন এবং কত দিনের জন্য দিচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু চলে আসে। ইট মিনস একটা টোটাল সার্ভিসটা। বাট আপনারা যে এক্সাম্পল গুলো দিয়েছেন এই পয়েন্টটা সেখানের সাথে খুব বেশি মিলবে না। আপনার যদি ওই যে ফুড ডিস্ট্রিবিউশন প্রজেক্ট হয় সেই ধরনের প্রজেক্ট গুলো এটার সাথে খুব এই পয়েন্টের সাথে খুব মিলবে। ধরেন আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন একটা কমিউনিটিকে পুরা বছরের জন্য খাওয়া সাপ্লাই দিবেন, তো প্রতি 2 মাস পর পর একবার রেশন দিবেন, ওই টাইপের এর জন্য এই কনটেক্সট এই পয়েন্টটা খুব মানে রিলেভেন্ট। স্টিল ঠিক আছে, আপনি কয়বার দিবেন মানে হলো যে একবারই দিবেন একটা ঘর, তারপর গাছপালা দিবেন আপনি একজনকে একবারই দিবেন, অথবা কোন কোন ক্ষেত্রে হতে পারে যে আপনি প্রতি 3 মাস পর পর আবার আপনি এটাকে রিপিট করবেন, সেরকম আর কি। আর লাস্ট পয়েন্ট হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এত কিছু দেখার পরে আসলে আমাদের কোনো কারেক্টিভ অ্যাকশন নেওয়া দরকার আছে কিনা। যদি কারেক্টিভ অ্যাকশন না নেই আলটিমেটলি আমাদের প্রজেক্ট উইল বি ফেইলড। আমরা যদিও জানি মনিটরিং করার পর অনেক প্রবলেম রয়ে গেছে, আপনারা সুন্দরভাবে মেনশন করেছেন, আমি এগুলো যদি ডে টু ডে যদি এগুলো কমিউনিকেট না করি এবং কোনো সিদ্ধান্ত না নেই আলটিমেটলি কিন্তু পাহাড়ের মতো জমে যাবে এবং এক পর্যায়ে কিন্তু হয় আমি চাকরি ছেড়ে দিয়ে পালাবো, অথবা সব বোঝা মানে ফেইলিয়ারের বোঝা আমার মাথায় নিয়ে আমাকে এই প্রজেক্ট ত্যাগ করতে হবে। সুতরাং মনিটরিংটার জন্য আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো কন্টিনিউয়াস, এবং আপনার অ্যাক্টিভিটির ধরন অনুযায়ী যেসব অ্যাক্টিভিটি আপনাকে মানে এভরিডে আপনি করতে পারবেন বা এভরিডে আপনি কাজ করছেন সেক্ষেত্রে মনিটরিংটা এভরিডে হওয়া দরকার। কিছু কিছু কাজ আছে হয়তো আপনি উইকলি একবার করছেন, সেক্ষেত্রে আপনার উইকলি মনিটর করা দরকার। কিছু কাজ হয়তো মাসে একবার করবেন, সেটা ওই মান্থলি অ্যাটলিস্ট মনিটর করা দরকার। এইভাবে কাজের ধরন অনুযায়ী এবং যে ফ্রিকোয়েন্টলি আপনি কাজ ফ্রিকোয়েন্সিতে আপনি কাজটা করছেন সেই অনুযায়ী সেই সময় অনুযায়ী কিন্তু আপনি মনিটরিংটা করতে হবে। ইজ ইট ক্লিয়ার এভরিবডি? আপনাদের কিন্তু উত্তর সব আপনারা দিয়ে দিয়েছেন, আমি এগুলোকে জাস্ট এখানে সামারাইজ করা হয়েছে। যদি কোশ্চেন না থাকে আমরা নেক্সট স্লাইডে চলে যান প্লিজ। হ্যাঁ, কোশ্চেন থাকলে বলেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি এই যে দুইটা ছবি এখানে দিলাম, কোনো পার্থক্য বুঝতে পারছেন কিনা আপনারা? এই দুইটা ছবি কি একই ছবি না ডিফারেন্ট ছবি? নাম্বার 1। নাম্বার 2, এই দুইটার মধ্যে কি পার্থক্য আমাকে কেউ একজন শেয়ার করেন, আপনার কি মনে হচ্ছে? দুটি ডিফারেন্ট ছবি, কিন্তু আচ্ছা হ্যাঁ একটি এবং একটিতে কোনো মানুষজন দেখা যাচ্ছে না, কিন্তু অন্যটিতে মানুষজন আছে, তারা একটি মিটিং করছে বা একটা সেমিনার করছে এরকম মনে হচ্ছে। আচ্ছা এটুকুই। আচ্ছা, আরেকজন বলেন। আমার মনে হচ্ছে এটা দুইটা ছবি, একটু আগে মাহবুব ভাই যেটা বললো সেটা ঠিক আছে, এর সাথে আমি যুক্ত করি যে একটা ছবি একজন নিচে থেকে তুলেছে আর একটা মনে হয় উপর থেকে তুলেছে, এরকম কিছু একটা বোঝা যাচ্ছে, কিন্তু এর কোনো সামারি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এনিবডি এলস প্লিজ। আমি এখানে দুইটা ডিফারেন্স দেখতে পাচ্ছি, যে আসলে কেউ শুধু নেচারকে ফোকাস করেছে আর কেউ নেচারের পাশাপাশি আসলে মানবগুলোকেও ফোকাস করার চেষ্টা করেছে। কেউ নেচার আর কেউ হলো যে মানে পুরো ব্যাকগ্রাউন্ড মানুষ সহ মানে নেচারকে মানুষের সাথে রিলেটেড করতে চেয়েছে। আচ্ছা আচ্ছা, তারপরে আর অন্য কেউ? একটা জায়গায় মনে হচ্ছে মানে কাজ হচ্ছে, মানে অ্যাকশন আছে, একটা জায়গায় মনে হচ্ছে অ্যাকশন নাই। একটাতে অ্যাকশন আছে, একটাতে অ্যাকশন নাই। আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু বলবেন না? আমি কনক্লুড করবো এটা। আচ্ছা, আসলে কিন্তু দুইটা কিন্তু সেম ছবি, একটা দূর থেকে তোলা আর একটা খুব কাছ থেকে তোলা। বুঝা গেল? এখন একই ছবি, একটা অনেক দূর থেকে তোলা জুম করে, আর আরেকটা হলো একদম কাছাকাছি থেকে। এখন এই দুইটার মধ্যে দেখেন, আপনি ইয়েটা দেখেন, ডিফারেন্সটা দেখেন। আপনি যখন কাছ থেকে ছবি তুলবেন তার মানে আপনার কাছে টোটাল পিকচারটা খুব ক্লিয়ার থাকবে।
আর আপনি যখন দূর থেকে একটা প্রজেক্ট ম্যানেজ করতে যাবেন কি হবে, আপনাকে ওই যে অন্ধের হাতি দেখার একটা গল্প আপনারা নিশ্চয়ই জানেন। সে যখন একটা হাতির ট্রাঙ্কটা, যেটা তার সুরটা ধরলো, তখন সে বললো ও হাতি মানে সাপ। সে যখন ওই হাতির পাটা ধরলো, সে বললো হাতি মানে একটা পিলার। সে যখন এটার কানটা ধরলো, তখন সে বললো হাতি মানে হলো একটা কুলা। কুলা বুঝেন তো, ওই যে ইয়েতে চাল টাল ঝাড়ে, এরকম। তো এটা হবে ওই দূর থেকে আপনি যদি প্রজেক্ট ম্যানেজ করতে যান বা আপনি প্রজেক্ট মনিটর করতে যান, তাহলে কিন্তু আপনি ওই রকমই দেখবেন, ঝাপসা, আপনি জানবেন না আসলে কি হচ্ছে। আর আপনি যদি কাছ থেকে যে মনিটর করতে যান, তাহলে আপনি কিন্তু অনেক কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য one of the condition for monitoring is that you have to go to the field yourself from the very close and then try to see what is actually happening instead of depending on আপনার প্রজেক্ট অফিসার বা ফিল্ড অফিসার, ও সে বলবে ওভার দ্য ফোন স্যার এই সমস্যা হয়েছে, সলিউশন দেন। তো ওনার কাছে তো করে আসলে উনি তো পুরো ঘটনাটা জানেন না, এবং জানলেও কিন্তু ওনার পক্ষে অনেক কিছুই পারসিভ করা বা চিন্তা করা সম্ভব হবে না, কারণ he doesn't know the context. Therefore, monitoring এর জন্য one of the condition to be an effective monitoring system is that somebody has to go to the field regularly to see actually exactly what is happening. যেটা আপনারা করছেন, আপনারা ফিল্ডে যাচ্ছেন বা আপনারা somebody is there to just report you. হ্যাঁ, এখন এখানে আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জের কথা বলি, যে জিনিসটা আমরা ফেস করি বিভিন্ন ইমপ্লিমেন্টিং পার্টনার, ইনক্লুডিং সবচেয়ে বড় বড় আমাদের পার্টনার যারা আছে জাতিসংঘের, তাদের কাছেও এদের যে মনিটরিং টিমটা থাকে, এটা ভেরি মাচ ধরেন সেন্ট্রাল। এরা ওই পার্টনারের সাথে কাজ করে, পার্টনারের উপর দায়িত্ব দিয়ে বাস তারা ফিল্ড অফ ইয়েতে হেডকোয়ার্টারে বসে আছে। পার্টনার অনেক সময় যে কাজটা করে, তারা করে কি রং ইনফরমেশন দেয়। তার দরকার ছিল 1000 সিট ধরেন সিডলিং ডিস্ট্রিবিউশন, সে কিন্তু আসলে 600 দিয়েছে, 400 কিন্তু দিতে পারে নাই, কিন্তু রিপোর্টে সে কিন্তু পাঠাই দিছে আমি 1000 দিয়ে দিয়েছি। সেও কিন্তু হয়তো ভাবছে আজকে মাত্র আমি 600 দিয়েছি, কালকে বাকি 400 দিয়ে আমি ফিল আপ করে ফেলবো। এখন যদি আপনার ইমপ্লিমেন্টিং পার্টনার মেইন যে অর্গানাইজেশন, সে যদি আসলে ফিল্ডে না যায়, সে কিন্তু আমি এজ এ ডোনার আমার কাছে কিন্তু সে রিপোর্ট পাঠাই দিবে আমরা 1000 কমপ্লিটেড। আমি কিন্তু যখন প্রজেক্ট মনিটরিং করতে যাব ফিল্ডে এবং যখন এভিডেন্স এবং সব ডকুমেন্ট চেক করবো, তখন দেখবো আসলে 600। তখন ইমপ্রেশনটা কি হবে, আমি কিন্তু লোকাল পার্টনারকে ধরবো না, আমি ধরবো ওই ধরেন, আমি জাস্ট উদাহরণ দিলাম যে ধরেন জাতিসংঘের কোন একটা প্রতিষ্ঠান এই প্রজেক্টটা আমাদের থেকে নিয়েছে, আমি কিন্তু ধরবো তাকে। আমি কিন্তু তার লোকাল পার্টনারকে কি করছে না করছে সেটা আমার কনসার্ন না। আমি যাই বলবো আমি ফিল্ডে গেছি, আমি এটা পাইছি, এলো ডকুমেন্ট, তুমি আমাকে ভুল রিপোর্ট দিচ্ছো, তোমার এখানে বাজেট ছিল 1000, তুমি দিয়েছো 600, কাজে 400 টাকা ফেরত দাও। বুঝতে পারছেন কনসিকুয়েন্সটা? বুঝতে পারছেন সবাই? জি হ্যাঁ, ঠিক আছে, আমরা এখন নেক্সট পয়েন্টে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার একটু সরি, আমি একটু মাঝখানে করলাম স্যার। আমরা হচ্ছে 20 মিনিট পর একটা ব্রেক দিব 10 মিনিটের জন্য নামাজের জন্য। হ্যাঁ শিওর শিওর, ওকে। আমাকে আপনি 5 মিনিট আগে বলেন। হ্যাঁ জি স্যার। দুইটা ক্লিক করেন, দুইটা ক্লিক করেন, আরেকটা ক্লিক করেন। এটা জাস্ট একটা ফান। আপনি যদি ভালো মনিটর করেন, সবসময় করেন, দেন ইউ উইল হ্যাভ এ গুড হারভেস্ট। আর আপনি যদি প্রথম দিন যা লাগাই দিয়ে চলে আসছেন আর শেষে গেছেন আপনি এটাকে ফসল তোলার জন্য, তাহলে সেকেন্ড কেস হবে আর কি। তাহলে এই হলো আমাদের টোটাল মনিটরিং। এনি কোশ্চেন অ্যাবাউট মনিটরিং? আমরা যেটা এতক্ষণ যেটা আলোচনা করলাম যে মনিটরিংটা কি জিনিস। মনিটরিং এর আগে আমি আপনাদেরকে একটা কনটেক্সট দেওয়ার চেষ্টা করছি, যে রিস্ক, ওই যে দুইটা হাঁস এবং সেটা দিয়ে, এবং সেটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আসলে আমরা কিন্তু যেভাবে সবসময় একটা প্রজেক্টের সিচুয়েশন চিন্তা করি যে এ থেকে বিতে যাব, মানে আমি সোজা চলে যাব। ইনফ্যাক্ট যখন আপনি প্রজেক্ট শুরু করেন তখন কিন্তু আসলে দেখা যায় এ থেকে বি সহজ রাস্তা না, আমাকে কোনো একটা অল্টারনেটিভ নিতে হবে। আর সেই অল্টারনেটিভটা জানার জন্য আপনাকে রেগুলারলি মনিটরিং করতে হবে। যদি আপনি সেগুলো রেগুলার মনিটরিং না করেন, তাহলে আপনার সামনে দুইটা অপশন থাকবে। আইদার যখনই আপনি কোনো প্রবলেম ফেস করেছেন, রিস্ক ফেস করেছেন, ইউ স্টপ ইউর প্রজেক্ট দেয়ার, তারপর আপনি বাস হাত পা গুটায় আপনি চলে আসলেন, আমার পক্ষে এটা সম্ভব না, একটা অপশন। আর সেকেন্ড অপশন হলো আপনি ফিল্ডের উপর ভিত্তি করে
টোটাল সিচুয়েশনটা অ্যানালিসিস করে দেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে না আমি মনে হয় এখানে আরেকটু রুট আছে, আমি ওই অল্টারনেটিভ রুটেই যাই আমি প্রজেক্টটা অ্যাচিভ করবো। এবং সেই ক্ষেত্রে যদি আপনার রিসোর্স এবং সময় বেশিও লাগে, আপনার ডোনার কিন্তু অলওয়েজ স্টিল উইল বি হ্যাপি যে আপনি কনটেক্সট অনুযায়ী আপনি আপনার সিদ্ধান্ত নিয়েছেন এবং আলটিমেটলি ইউ আর সাকসেসফুল। এই হলো আমার সেই রিস্কের যে ইয়েটা, যে স্লাইডটা সেটা। এরপর আমরা মনিটরিং এর উপর অনেক আলোচনা করলাম এবং আমরা বললাম যে আপনারা কিন্তু আসলে এভরিডে কিন্তু আপনারা মনিটরিং করছেন, আপনাদের একটা সিস্টেম আছে, আপনাদের ইন্টারনাল প্রসেসও আছে, শুধু আমাদের যেটা করা দরকার এগুলো সবগুলোকে এক জায়গাতে এনে একটা স্ট্যান্ডার্ড হিসেবে জাস্ট একটা ডকুমেন্ট ডেভেলপ করা, সেটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক সময় করব। আর নাম্বার 3 হলো আমরা কেন মনিটরিং করা দরকার সেটা আপনি বলেছেন এবং সেই অনুযায়ী জাস্ট একটা ইম্প্যাক্টটা দেখালাম আপনাদেরকে। যদি ইফ ইউ হ্যাভ নো মোর কোশ্চেন দেন আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। কারো কোনো কি প্রশ্ন আছে মনিটরিং নিয়ে? ইজ ইট ক্লিয়ার? স্যার আমরা আমাদের বর্তমানে রানিং একটি প্রকল্প হচ্ছে বৃক্ষরোপণ প্রকল্প। তো এই প্রকল্পটা নিয়ে একটু বলতে যাচ্ছি যে যেমন আমাদের সেক্টরের কথা বলেছিলাম, আমরা একটি সেক্টরকে টার্গেট দিয়েছি যে 300 একটি সেক্টর হচ্ছে 8টি বা অথবা 10টি জেলা নিয়ে অথবা একটা বিভাগ নিয়ে। তো আমরা টার্গেট দিয়েছি যে 300 বাগান করতে হবে। তো এখানে ওনাদের কাজ হচ্ছে আমরা অনলাইনে আবেদন সংগ্রহ করেছি, যারা বাগান মালিক যারা অর্থাৎ যারা বাগান করতে চান ওনারা আমাদের কাছে আবেদন করেছেন। সেই আবেদনগুলো উনি যাচাই বাছাই করবে যে ওনাদের পর্যাপ্ত জায়গা আছে কিনা এবং তারপর উনি ওই এলাকার নার্সারি থেকে গাছের কোয়ালিটি মেনটেন করে রিজনেবল প্রাইসে চারা কিনবে। বাগান মালিক যারা তাদের কাছে গাছগুলো হস্তান্তর করবে এবং বেড়া দেওয়া প্লাস ফুল দেওয়া এগুলো এনশিওর করবে। সর্বশেষ হচ্ছে বাগানের ছবি তুলে আনবে এবং ডকুমেন্টস যেগুলো নিয়ে আসার এগুলো নিয়ে আসবে। অর্থাৎ আমাদের অর্থাৎ প্রজেক্টের ফুল ডিটেইলসটা আমি ব্রিফ করেছি। তারপর আমরা একটা শীট মেনটেন করি, সেটা হচ্ছে এখানে বাগান নম্বর থাকে, কি এই বাগান নম্বরে কি কি গাছ দেওয়া হয়েছে, কোন এলাকায় দেওয়া হয়েছে, মানে কয়টি গাছ দেওয়া হয়েছে, এই বাগান মালিকের নাম কি, তার মোবাইল নাম্বার এবং বাগানের ছবি, এই শীটটা আমরা মেনটেন করি। ঠিক আছে? এবং যে প্রতি সপ্তাহে এই মানে আমরা প্রতি সপ্তাহে সাধারণত প্রতিদিনই আমাদের সেক্টরের দায়িত্বশীল যারা আছেন যে প্রতিদিন কোন বাগানটি হয়েছে, কয়টি বাগান হয়েছে, এগুলো ওনারা আপডেট করে থাকেন। আমরা মূলত এভাবে এই প্রজেক্টটা বাস্তবায়ন করছি, অর্থাৎ মনিটরিং প্লাস পরিকল্পনা প্লাস মনিটরিংটা আমরা এই প্রকল্পের এভাবে করছি। হ্যাঁ ঠিক আছে, মানে সেটা আপনারা যে প্রসেসটা করছেন এটা 100% ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। আমার যেটা হলো মনিটরিংটা এক এক অর্গানাইজেশন এক এক ভাবে করতে পারে, সেটা আপনার অর্গানাইজেশনাল পলিসি। অ্যাজ এ ডোনার আমরা কিন্তু কখনো আপনার সিস্টেমের উপর আমরা হস্তক্ষেপ করবো না যে আমারটা ডাইরেক্ট ফলো করতে হবে। আমরা যেটা করি সেটা হলো আপনার সিস্টেমের সাথে আমাদের সাথে যতটুকু মিলানো যায়, যতটুকু মিল আছে সেটা রেখে দিয়ে বাকি যদি দেখা যায় কিছু গ্যাপ আছে সেই গ্যাপটাকে আমরা ইন্ট্রোডিউস করে দিই, যাতে করে আপনার সিস্টেম আছে আমাদের সিস্টেম মিলে যায়। এগুলো আমাদের মূল লক্ষ্য মনিটরিং এর জন্য আর কি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। যেটা হচ্ছে আমরা তো জানি প্রোগ্রামের আন্ডারে প্রজেক্ট থাকে। জি জি। আচ্ছা, তো প্রজেক্টের সাকসেস আমরা নির্ধারণ করি হচ্ছে ইমপ্যাক্টের উপরে। জি জি। ইমপ্যাক্টটা কতটুকু কেমন হলো? এখন ইমপ্যাক্টটা কিন্তু আসে অনেক পরে। ইমপ্যাক্ট লং টার্ম, হ্যাঁ লং টার্ম একটা ইমপ্যাক্ট আসে। আউটপুট ওকে, এখন একটা প্রজেক্টের আউটপুট বের হলো, ঠিক আছে? জি জি। তো ওইটা তো আমরা ডান, ওইটা কাজ শেষ, প্রজেক্ট আমরা ক্লোজ করে দিলাম ওইটা। কিন্তু ওইটা যে ইমপ্যাক্ট পড়ার জন্য যে মনিটরিং প্রসেসটা, মানে এখানে তো কিন্তু মনিটরিং তাহলে দুইটা টাইপের হবে। একটা হচ্ছে ওয়ার্কিং মানে কন্টিনিউয়াস মনিটরিং, ওয়ার্কিং প্রোগ্রেসের জন্য একটা মনিটরিং, আরেকটা হচ্ছে আফটার ইফেক্ট মনিটরিং, যেটা হচ্ছে আমার কাজ হয়ে গেছে কাজের উপর পরের যে আফটার ইফেক্ট মনিটরিংটা। এখন সেটাকে আমরা বলি ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, সেটা কিন্তু ডিফারেন্ট, সেটা ডিফারেন্ট। আচ্ছা, তাহলে স্যার এই ইমপ্যাক্ট অফ মনিটরিং এটা আসলে কোন মনিটরিংটা? কাজের ওয়ার্কিং প্রসেস না, এটাকে আমরা মনিটরিং, ইভালুয়েশন এন্ড ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট তিনটা ডিফারেন্ট টার্ম। আমি একটু এখন আপনাদেরকে ইভালুয়েশন বলবো, তখন আপনি দেখবেন, কারণ আমরা অনেক সময়
ইন্টারচেঞ্জেবলি ইউজ করি। মনিটরিং এবং ইভালুয়েশন মনে করি সেম, বা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট মনে করি সেম। আসলে তিনটা কিন্তু সম্পূর্ণ আলাদা, তিনটাতে কিন্তু মনিটরিং দরকার, ঠিক আছে, বাট তিনটার প্রসেস আলাদা, তিনটার টুলস আলাদা। এখানে ইমপ্যাক্ট আমার তো আউটপুটের মানে কোনো কিছু রেজাল্ট হয়ে গেলে তো আউটপুট স্যার জিয়াদ ভাইয়ের সাথে একটু যদি যোগ করি, যে আমাদের প্রকল্প নিয়ে যদি বলি, যে আমাদের যে কয়টা প্রকল্পই হয়, যেমন আমরা বৃক্ষরোপণ প্রকল্প 2021 সালে যেটা করেছি, সেটার কি আউটপুটটা কি, মানে সেটা কেমন মানে ভালো হলো, সেটার জন্য আমরা কিন্তু আবার তথ্য নেই যে নিয়ে গাছে ফল ধরেছে কিনা, ফুল ধরেছে কিনা, যাকে আমরা 10টা গাছ দিলাম সে 10টা গাছ সে এখন পর্যন্ত টিকে আছে কিনা, এটা একটা বৃক্ষরোপণ প্রকল্পের আমরা এটাকে আমরা বলি ফিডব্যাক নেই। এর সঙ্গে আমরা স্বাবলম্বী প্রকল্প 2022-এ, 2021-এ এবং 2023-এ রিক্সা প্রকল্প দিয়েছি। এই প্রকল্প বাস্তবায়ন করার ফলে ওই পরিবারের কি জীবনমানের পরিবর্তন আসলো, লোকটা কতটুকু স্বাবলম্বী হলো, একটা গরু থেকে 4টা ছাগল, একটা গরু থেকে 4টা গরু হলো, একটা ছাগল থেকে আমরা কাউকে 5টি ছাগল দিই, সেখানে দেখা গেছে 30টা ছাগল হয়ে গেছে 1 বছর 2 বছর পরে। তো এইটার আমরা ফিডব্যাক সংগ্রহ করি। একই সঙ্গে আমরা স্বাবলম্বী প্রকল্পের কাউকে হয়তো বা আমরা একটা ব্যবসা করে দিয়েছি। যেমন যদি আমি গাইবান্ধার আজাদুলের একটা গল্প বলি, যে গাইবান্ধার আজাদুল নামে একজন ভাই, উনি একটা স্যানিটারি প্রতিষ্ঠানে উনি একজন ওয়ার্কার হিসেবে, লেবার হিসেবে কাজ করতো। পার ডে উনি 300 টাকা করে ইনকাম করতো, কিন্তু ওনাকে মাত্র 20,000 টাকা দিয়ে ওই যে স্যানিটারি মালামাল তৈরি, যে ফর্মা টর্মা এগুলো বানাই দিই আমরা, মানে ওটা ওনাকে আমরা কিনে দিই। তো ওইটা 2022 সালে দেওয়ার পর উনি 2024 সালে গিয়ে উনি দেখা গেছে পার ডে ওনার ইনকাম হয় প্রায় 5 থেকে 10,000 টাকা। উনি মাস শেষে বেশ বিগ একটা অ্যামাউন্ট উনি ইনকাম করছে, অর্থাৎ 20,000 টাকা ওনাকে আমরা দিলাম 2022 সালে। 2024 সালে গিয়ে দেখলাম ওনার প্রায় লাখখানেক টাকার মতো ওনার মান্থলি ইনকাম হচ্ছে, এবং ওনার সাথে প্রায় 25 থেকে 30 জন মানুষ এনগেজ হয়েছে। আমি বলছি এটাও তো মনিটরিং। এটা কিন্তু আসলে মনিটরিংটা, এখানে আপনি এটাকে আমরা মনিটরিং বলবো না, মনিটরিংটা বলবো অনগোয়িং। যতক্ষণ পর্যন্ত প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত প্রজেক্ট শেষ হয়ে যায় অতটুকুর মধ্যে আমরা মনিটরিং এর মধ্যে রাখবো। কিন্তু আমাদেরকে আরেকটা টার্ম ইউজ করতে, সেটা হলো ইভালুয়েশন। ইমপ্যাক্ট অফ মনিটরিং যেটা বলছে, জি ইমপ্যাক্ট অফ মনিটরিং যেটা, এটা কি তাহলে মনিটরিং যেটা যে সময়টা কাজ চলছে সেই সময়ের মনিটরিং এর ফলে যে কাজটা ভালো হলো, মানে এটাকে বোঝাচ্ছে, নাকি আমার প্রকল্পটা শেষ করার পরও যে আমি ফিডব্যাক নিচ্ছি সেটাকে বোঝাচ্ছে? না, আপনি প্রকল্পের পর যেটা ফিডব্যাকটা নিচ্ছেন সেটা আপনার অবজেক্টিভের উপর ভিত্তি করে, সেটাকে আমরা যেটাকে বলি, এখানে ধরুন ইভালুয়েশনে আমাদের 3 ধরনের ইভালুয়েশন আছে। 3 ধরনের ইভালুয়েশনের মধ্যে একটা ইভালুয়েশন আমরা এটা বলি ফরমেটিভ ইভালুয়েশন। ফরমেটিভ ইভালুয়েশন মানে হলো ওই যে আপনি বেসলাইনের কথা বলছিলেন আপনারা এট দ্য বিগিনিং, আমার কি অবস্থা আছে না আছে, সেটা মানে প্রজেক্ট ফরমেশনের সময় যে ইভালুয়েশনটা একটা ইভালুয়েশন করে, নিডস অ্যাসেসমেন্ট বা এই ধরনের কিছু, সেটা ফরমেটিভ ইভালুয়েশন। এরপরে আমাদের একটা আছে রিয়েল টাইম ইভালুয়েশন। রিয়েল টাইম ইভালুয়েশনটা কিন্তু ওটা কিন্তু মনিটরিং এর মতোই, কিন্তু আসলে এটাকে আমরা মনিটরিং বলবো না। কেন বলবো না আমি এখন পরের স্লাইডগুলোতে আপনাকে বলবো, ডিফারেন্সটা দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন। মনে হবে যেন আপনি মনিটরিং করছেন, কিন্তু আসলে এটা মনিটরিং না, এটা আসলে ইভালুয়েশন। আর আপনারা এখন যেটা বলছেন, যখন একটা প্রজেক্ট শেষ হয়ে যায়, এটা 6 মাস বা 1 বছর পরে যেটা করছেন, সেটাকে আমরা মনিটরিং বলবো না। সেই ফিডব্যাক হোক আর যেটাই হোক, যেভাবে আপনি করেন সেটাকে আমরা বলবো ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। ঠিক আছে, মনিটরিংটা আমরা শুধু ওই সময়ের জন্য ইউজ করবো যতক্ষণ পর্যন্ত প্রজেক্ট আছে। প্রজেক্ট শেষ আমরা এটাকে মনিটরিং বলবো না। স্যার কামরুল হাসান ভাই কিছু বলতে চাচ্ছে। জি বলেন। জি, আসসালামু আলাইকুম। আমার মনে হয় কি এখানে যে ইমপ্যাক্ট অফ মনিটরিং যে কথাটা আছে, এই ইমপ্যাক্ট শব্দটা একটা লিঙ্গুইস্টিক কনফিউশন ক্রিয়েট করছে আর কি। আমি যেভাবে বুঝতে পারছি সেটা হচ্ছে, গত সেশন আমরা যেটা দেখলাম যে একটা প্রজেক্টের যে 6টা স্টেজ, লাস্ট ওয়ান ছিল সেই ইমপ্যাক্ট হচ্ছে একটা স্পেসিফিক টার্ম, একটা পার্টিকুলার স্টেজকে। হ্যাঁ বুঝতে পারছি আপনি, হ্যাঁ বুঝতে পারছি। ইমপ্যাক্ট হচ্ছে জেনারেল ওয়ার্ড, জাস্ট একটা মনিটরিং এর বেনিফিটস কি সেটা বলছে এখানে। আসলে ইমপ্যাক্ট যখন আমরা বলবো তখন আমরা ধরে নিব লং টার্ম বা সাস্টেইনেবল। ঠিক আছে, ইমপ্যাক্ট মানে হলো, এখানেও কিন্তু সেটাই মিন করা হয়েছে। এখানে ইমপ্যাক্ট বলতে সেটাই, আমি বুঝতে পারছি আপনারা ওই টার্মিনোলজির সাথে এটা হয়তো চিন্তা করছেন ইমপ্যাক্ট কেন আমি করলাম। মনিটরিং এর কিন্তু একটা ইমপ্যাক্ট, লং টার্ম ইমপ্যাক্ট থাকতে পারে। ইমপ্যাক্টটা সবকিছুর সাথে লিঙ্ক করতে পারেন। যখনই আপনি একটা প্রজেক্ট বিয়ন্ড দ্য প্রজেক্ট পিরিয়ড, যখন আপনি এটার লং টার্ম চিন্তা করবেন যে লং টার্মের বেনিফিটটা কি, সেটাকে আমরা ইমপ্যাক্ট হিসেবে ইউজ করি। ঠিক আছে, তাহলে এখানে ইমপ্যাক্ট অফ মনিটরিং মানে আপনি যখন মনিটরিং করবেন, আপনার লং টার্ম ইমপ্যাক্ট হলে আপনি ভালো হারভেস্ট পাবেন, ভালো ক্রপ, আপনি কি যেন বলে ফসল পাবেন, সেটা হলো লং টার্ম। কারণ আমি প্রত্যেকদিন আপনি দেখেন, আমি কিন্তু প্রথম স্লাইড থেকে লাস্ট স্লাইডে ডাইরেক্ট যাই নাই,
আমি দেখাচ্ছি, প্রথমে করলেন, তারপর আপনি মনিটরিং করলেন, দেখেন আপনি প্রত্যেকটা কাজ এবার 1 2 3 4টে স্টেপে যায়, তার লং টার্মে যে আপনি একটা ভালো হারভেস্ট পেয়েছেন। ঠিক আছে, এই জন্য আমরা ইম্প্যাক্টটা এখানে ইউজ করেছি। তো ইম্প্যাক্ট মানে হলো মনিটরিং বলতে আমরা যেটা মিন করতেছি এখানে টার্মিনোলজির, আমি বুঝতে পারছি আপনাদের জন্য হয়তো ইম্প্যাক্ট ইউজ করাতে এটা আপনাদের জন্য হয়তো এটা একটা কনফিউশন অ্যারাইজ করেছে। বাট ইম্প্যাক্ট মানে হলো যে আমরা অবজেক্টিভ হায়ারার্কিতে যেটা গোল সেটা কিন্তু ইম্প্যাক্ট। ঠিক আছে, আমি ওগুলো নিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ নেক্সট সেশন গুলোতে আরো ডিটেইল যখন বলবো তখন আপনারা এই টার্মগুলো আরো আমি ইনশাআল্লাহ হোপফুল যে আপনাদের জন্য এটা ক্লিয়ার হবে। এখন আপাতত আমরা এতটুকুই জানি যে মনিটরিং হলো একটা প্রজেক্টে পিরিয়ডের মধ্যে আমরা যে কাজটা ডে টু ডে হোক বা উইক বা ধরেন মান্থলি অ্যাকর্ডিং টু দ্য প্রজেক্টের যে ধরন অনুযায়ী যে কাজটা করি সেটা হলো মনিটরিং। আমরা যখন টুলগুলো ব্যবহার করব, টুলগুলো দেখলে দেখেন আপনি বুঝে ফেলবেন আসলে মনিটরিংটা কি জিনিস এবং ইভালুয়েশনটা কি জিনিস। সো আপনি হয়তো কনফিউজড হয়ে যাবেন যে আমি কি ইভালুয়েশন মানে হলো আসলে তো মনিটরিংই করতেছি না। ইভালুয়েশনের জন্য মেথড আলাদা, টুলস আলাদা। আপনারা যে একটা কথা বললেন ফিডব্যাক নিচ্ছেন বা ধরেন একটা সার্ভে করছেন, সেটা কিন্তু পার্ট অফ দ্য ইভালুয়েশন, সেটা কিন্তু পার্ট অফ মনিটরিং না। মনিটরিং এর জন্য আপনার স্পেসিফিক ওই যে একটা বললাম গ্যান চার্ট বলেন বা আমরা বলি মনিটরিং প্ল্যান, একটা মনিটরিং প্ল্যান থাকবে, সেটার সাথে ইমপ্লিমেন্টেশন প্ল্যানের সাথে একটা জয়েন্ট থাকবে। এগুলো আমরা পরবর্তী সেশনগুলোতে আলোচনা করব ডিটেল। আজকে আমরা এতটুকুর মধ্যে রাখি ইনশাআল্লাহ। আমি আশা করি যে পরবর্তী আর আমি মনিটরিং এন্ড ইভালুয়েশনের উপর আমি ইনশাআল্লাহ আপনাদের আবার পুরো একটা সেশন 2 দিনের সেশন নিব শুধু মনিটরিং ইভালুয়েশন ডিটেল, তখন আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার হবে। আপাতত আমরা এতটুকুই জানি মনিটরিং মানে অনগোয়িং আপ টু দ্য প্রজেক্ট, ইভালুয়েশন অলসো ডিউরিং দ্য প্রজেক্ট বাট পিরিয়ডিক, নট লাইক মনিটরিং ডে টু ডে, বাট ইভালুয়েশন হবে একটা নির্দিষ্ট টাইম পর পর। যেমন কোয়ার্টারলি ইভালুয়েশন করতে পারেন, যদি প্রজেক্টটার ডিউরেশন 1 বছর হয় 3 মাস পর পর যে আপনি ইভালুয়েশন করতে পারেন, বা হাফ ইয়ারলি যায় 2টা ইভালুয়েশন করতে পারবেন অ্যাকর্ডিং টু ইউর প্ল্যান। আর ইম্প্যাক্টটা মানে হলো প্রজেক্ট শেষ, তারপরে যে আমি হয়তো 2 মাস 5 মাস 6 মাস আপনারা যে বললেন তার কতটুকু কয়টা ছাগল এক্সট্রা হইলো বা তার ইনকাম কতটুকু বাড়লো, সেটা একটা নির্দিষ্ট সময় পরে যে যখন আপনি করবেন তখন সেটাকে আমরা বলবো ইম্প্যাক্ট। এই তিনটা কি ক্লিয়ার কিনা? এই তিনটা টার্ম ক্লিয়ার? স্যার ইভালুয়েশনের বিষয়টা যদি একটু হ্যাঁ, এখন ইভালুয়েশন আসতেছে, আমি আমার নেক্সট স্লাইডগুলি ইভালুয়েশন। ওকে, আপনি আমাদের দেখি আরো 4 মিনিট আছে, দেখি আপনি একটু কাইন্ডলি নেক্সট স্লাইডে যান। হ্যাঁ, এই যে আপনি ইভালুয়েশনটা বুঝলে আপনাদের হয়তো আর একটু ক্লিয়ার হয়ে যাবে।